আরে ও বড় বৌমা, রচনা, রচনা, আরে তুমি কোথায় গেলে? হ্যাঁ মা বলুন, আপনি আমাকে ডাকছেন কেন? একটু আগে রিঙ্কি আমাকে ফোন করেছিল, আজ সে বাড়িতে আসবে। তুমি মিনাকে বলে বাড়ির বাকি কাজ করিয়ে নাও, আর রান্নার কাজটা তুমি শুরু করে দাও। রিঙ্কি তোমার হাতের রান্না খেতে খুব ভালোবাসে। ঠিক আছে মা, আমি রান্নার কাজ শুরু করে দিচ্ছি। আমি জানি তুমি খুব ভালোভাবে সব কাজ করে নিতে পারবে, কিন্তু রিঙ্কি বিয়ের পর প্রথমবার বাড়ি আসছে, তাই আমি ভালোভাবে সবকিছু দেখতে বলছি, যাতে তার যত্নে কোনো রকম ত্রুটি না থাকে। মা, আপনি এমন করে বলছেন যেন রিঙ্কি এর আগে কোনোদিনও এখানে থাকেনি। রিঙ্কি কি ভালোবাসে আর কি ভালোবাসে না এটা আমি খুব ভালো করেই জানি। আপনি একদম চিন্তা করবেন না মা, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। রচনা তার শাশুড়িকে এই বলে ছোট বউ মিনার কাছে যায়। মিনা, তুমি ভালোভাবে বাড়ি পরিষ্কার করে নাও, রান্নার সবকিছু আমি সামলে নেব। আরে দিদি, বাড়ি তো আগে থাকতে পরিষ্কারই আছে, এটাকে আর কত পরিষ্কার করব? আরে আমি কিছু বলিনি, মা আবার বাড়ি পরিষ্কার করতে বলছে। আমি ভালো করেই জানি মা আমাকে বাড়ি পরিষ্কার করার কাজ দিয়েছে, আর রান্নার কাজ আবার তোমাকেই দিয়েছে। আমি ঠিক বলছি তো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তাছাড়া রিঙ্কি কি কি খেতে ভালোবাসে এটা আমি খুব ভালো করেই জানি। সে আমাদের ছোট ননদ, বাড়ির সকলে তাকে খুব ভালোবাসে। আমি যখন বিয়ে করে এখানে এসেছিলাম তখন রিঙ্কি আমাকে সবকিছু শিখিয়েছিল। বাড়ির সকল সদস্যরা কি কি পছন্দ করে আর কি কি অপছন্দ করে এসব তার কাছ থেকেই আমি জেনেছিলাম। বিয়ের পর আজ প্রথমবার সে বাড়ি আসছে, আমাদেরকে তার খুব ভালো করেই খেয়াল রাখা দরকার। রিঙ্কির বিয়ের 8 থেকে 9 মাস হয়েছে। বাড়ির ছোট মেয়ে হওয়ায় সকলে তাকে খুব ভালোবাসে। আজ প্রথমবার সে বাড়িতে আসছে, এটা জেনে সকলে খুব আনন্দিত হয়ে যায়। জানি না রিঙ্কি কখন আসবে, তুমি দেখে নিও বৌমা, রিঙ্কি আমাদের জন্য অনেক রকমের গিফট নিয়ে আসবে। তাছাড়া আমি ভাবছি রিঙ্কিকে কোন ঘরে ঘুমাতে দেব। রিঙ্কি আসার কথা শুনে বাড়ির সকলেই নানা রকমের কথা ভাবতে শুরু করে দেয়। এভাবে দেখতে দেখতে আরো কিছু সময় কেটে যায়। কিছু সময় পর দরজার বেল বেজে ওঠে এবং বড় বউ রচনার 8 বছরের ছেলে পিন্টু গিয়ে দরজা খোলে। পিসি এসে গেছে, পিসি এসে গেছে। আরে রিঙ্কি, তুই এসে গেছিস? আমি অনেক সময় থেকে তোর জন্য অপেক্ষা করছিলাম। মা, তুমি অটোওয়ালাকে টাকাটা দিয়ে এসো, আসলে আমার কাছে খুচরো নেই, না হলে আমিই দিয়ে দিতাম। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এখনই দিয়ে আসছি। রিঙ্কির কথা মতো কমলা বাইরে গিয়ে অটোওয়ালাকে টাকাটা দিয়ে দেয়। এরপর কমলা, রিঙ্কি এবং বড় বউ রচনা হলরুমে বসে গল্প করতে শুরু করে। আরে রিঙ্কি, তুই এভাবে অটো করে এসেছিস কেন? তাছাড়া তোর সঙ্গে জামাই বাবাজি এলো না কেন? তুমি তো জানোই মা, আমার শ্বশুর বাড়িতে 5খানা কার আছে। শ্বশুর মশাই একটা কার নিয়ে নিজের কাজে বেরিয়ে পড়েছে, আর একটা কার আমার বর নিয়ে অফিস চলে যায়। 3টে গাড়ি গ্যারেজেই পড়ে থাকে, কিন্তু আমার ইচ্ছে হলো আজ অটো করে এখানে আসবো, তাই অটো করেই চলে এলাম। কিন্তু রিঙ্কি, এত গরম পড়েছে, এত গরমে তুমি অটো করে আসার সিদ্ধান্ত নিলে কেন? তুমি যদি নিজেদের গাড়ি করে আসতে তাহলে বেশি ভালো হতো। আসলে বৌদি, ছোটবেলায় অটো করে অনেক ঘোরাফেরা করেছি। তাছাড়া এখানে অত বড় গাড়ি নিয়ে এলে কেউ যদি দাগ করে দেয় তাহলে আমাদের অনেক লস হয়ে যাবে। অত বড় গাড়ি দেখলে বাচ্চারাও গাড়ির ভেতরে খেলাধুলা করতে শুরু করে দেবে। আমি শুধু শুধু অত দামি গাড়ি খারাপ করতে চাইছিলাম না, তাই অটো করেই চলে এলাম। আমার শাশুড়ি অনেকবার করে বলেছিল গাড়ি নিয়ে আসার জন্য, কিন্তু আমিই বারণ করে দিলাম। আচ্ছা, তাহলে এই ব্যাপার। রিঙ্কি নিজের শ্বশুর বাড়ির কথা বলতে থাকে। এরই মধ্যে ছোট বউ মিনা জুস নিয়ে সেখানে আসে। আচ্ছা রিঙ্কি, এবারে ওসব কথা ছাড়ো, এই নাও, আমি তোমার জন্য তোমার পছন্দের লেবু জল নিয়ে এসেছি। আরে ছোট বৌদি, আমি তো লেবু জল খাওয়া বন্ধ করে দিয়েছি, ওসব মিডল ক্লাস মানুষদের জন্যই বানানো হয়। আজকাল আমি অ্যাভোকাডো জুস খাই, এসব জিনিস খেলে নিজেকে গরিব মনে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা নিয়ে চলে যাচ্ছি। আরে না না বৌদি, ফিরিয়ে নিয়ে যেতে হবে না, এত কষ্ট করে যখন বানিয়েছো তাহলে দাও, আমি খেয়েই নিচ্ছি। রিঙ্কি এই বলে মিনার হাত থেকে লেবু জলের গ্লাস নিয়ে নেয় এবং খেতে শুরু করে। কিছুটা লেবু জল খাওয়ার পর রিঙ্কি বলে, ছোট বৌদি, এটা তো খুব কম ঠান্ডা, আমার শ্বশুর বাড়িতে আমরা সকলে বেশি ঠান্ডা খাই। আরে রিঙ্কি, ও সব কথা পরে হবে,
আগে এটা বল, জামাই কেন এলো না? সে বিদেশে গেছে মা, তাছাড়া সে সবসময় ব্যস্তই থাকে, এত ফ্রি থাকে না। আচ্ছা রিঙ্কি, তাহলে তুমিও মাঝে মাঝে তোমার বরের সঙ্গে বিদেশ ঘুরে আসতে পারো তো? আমরা তো কখনো যেতে পারবো না। আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব। পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেই দিয়েছি, একবার হয়ে গেলে আমিও তার সঙ্গে গিয়ে ঘুরে আসবো। আরে রিঙ্কি, অনেক কথা হয়েছে, এবারে তুই একটু রেস্ট করে নে। এত ট্রাভেল করে এসেছিস, হয়তো ক্লান্ত আছিস, একটু ঘুমিয়ে নে। দুপুরের খাওয়ার সময় আমি তোকে জাগিয়ে দেব। এরপর রিঙ্কি তার মায়ের সঙ্গে একটি রুমে চলে যায়। রিঙ্কি রুমে যাওয়ার পর তার মাকে বলে, উফ, অনেক গরম হচ্ছে এখানে। আরে মা, বাড়িতে এসি নেই কেন? বাড়িতে 4-5টা এসি লাগিয়ে নেবে। আমি এরকম গরমে থাকতে পারি না। শ্বশুর বাড়ির সব জায়গায় এসি লাগানো আছে, এমনকি বাথরুমেও এসি লাগানো রয়েছে। তাই নাকি? বাথরুমে পর্যন্ত এসি লাগানো আছে? হ্যাঁ মা, রান্নাঘরেও এসি লাগানো আছে। রান্না করতে কোনো সমস্যা হয় না। মানে আমি রান্না করি না, যে রান্না করে তাদের কোনো সমস্যা হয় না। বাড়ির চাকরেরা রান্না করে, আমি শুধু সোফায় বসে বসে টিভি দেখি। আমরা কিভাবে এসি লাগাবো? আমাদের বাড়িতে অনেক খরচ হয়। তাছাড়া তোর 2 ভাইয়ের ছেলে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, আমাদের বাড়িতে অনেক খরচ। হাতে যদি কিছু টাকা থাকে তাহলে হলরুমে একটা এসি লাগিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হবে, কারণ আমি এরকম গরমে থাকতে পারি না। এত গরমে আমার অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে চশমা পরে থাকি। চশমা পরলে চোখে গরম লাগবে না। রিঙ্কি তার মাকে এসব কথা বলতে থাকে। অপরদিকে বড় বউ রচনা যখন রান্না করছিল, এমন সময় ছোট বউ মিনা তার কাছে যায়। আরে দিদি, রিঙ্কি অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? রিঙ্কি শুধু অ্যাক্টিং করছে, বলছে তার শ্বশুর বাড়িতে এই আছে সেই আছে। তার শ্বশুর বাড়ি যখন এতই ভালো, তাহলে একা অটো করে এখানে এলো কেন? তাছাড়া অটোর ভাড়া পর্যন্ত আমাদেরকেই দিতে হয়েছে। হ্যাঁ দেখো না দিদি, এত মাস পর এখানে ঘুরতে এসেছে, আমাদের জন্য 1 বক্স মিষ্টি পর্যন্ত আনলো না। তাছাড়া বাচ্চাদের জন্য পর্যন্ত কিছু আনেনি। যখন থেকে এখানে এসেছে তখন থেকেই নিজের শ্বশুর বাড়ির প্রশংসা করেই চলেছে। যখন তার বিয়ে হয়েছিল তখন আমরা জানতাম তার শ্বশুর বাড়িতে মাত্র একটা মারুতি গাড়ি আছে, এখন সে বলছে তাদের নাকি 5-5টা গাড়ি। হ্যাঁ দিদি, সেটাই আমিও ভাবছি, রিঙ্কির স্বামী কি এমন কাজ করে যে মাত্র 7-8 মাসের মধ্যেই এত ধনী হয়ে গেল। দুজনে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল, এমন সময় রিঙ্কি তার বৌদিকে ডাকাডাকি করতে করতে সেখানে আসে। বড় বৌদি, ছোট বৌদি, তোমরা এখানে কি করছো? আরে হ্যাঁ হ্যাঁ রিঙ্কি, বলো কি হয়েছে? আমরা দুজনে মিলে দুপুরের খাবার তৈরি করছিলাম। কি রান্না হচ্ছে? চিলি চিকেন আর ফ্রাইড রাইস রান্না করছি, সাথে চিকেন বাটার মশলা আর বাটার নানও থাকবে। শুধুমাত্র এই কয়েকটা আইটেম রান্না করবে? শোনো বৌদি, 10-12 রকমের আইটেম না হলে আমি খেতে পারি না। আচ্ছা বৌদি, যা করছো তাই করো, এর সাথে মাছ ভাজা আর চিংড়ি মাছের মালাইকারি অ্যাড করে দেবে। লাঞ্চ তৈরি হয়ে গেলে আমাকে ডেকে নেবে, এখন আমি একটু রেস্ট করতে যাচ্ছি। রিঙ্কি এই বলে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর মিনা বলে, এত রকমের খাবারের জন্য অর্ডার করে চলে গেল, এই মেয়েটাকে আমি একদিন উচিত শিক্ষা দেবই। তুমি কাকে শিক্ষা দেওয়ার কথা বলছো ছোট বৌমা? আরে মা, আপনি এখানে? রিঙ্কি যা যা রান্না করতে বলছে সেই সব চুপচাপ রান্না করে দাও। সে মাত্র কয়েকদিনের জন্য এখানে থেকে তারপর চলে যাবে। মিনার শাশুড়ি এই বলে সেখান থেকে চলে যায়। কিছু সময় পর রিঙ্কি তার 2 বৌদি এবং মায়ের সঙ্গে লাঞ্চ করতে বসেছিল। এমন সময় কমলার ছোট ছেলে রজত বাড়ি ফিরে আসে। আরে রিঙ্কি, তুই কখন এসেছিস? 2 থেকে 3 ঘন্টা আগে এসেছি দাদা। তোর বরকেও সাথে নিয়ে আসতে হয়। আমি আজকে একটা কাজের ব্যাপারে একটু দূরে গিয়েছিলাম। তোর শ্বশুর বাড়ির পাশের বাজারের দিক থেকে আসছিলাম, সেখানে দেখলাম পলাশ সবজি কিনছে। মনে হচ্ছে পলাশ আজকাল বাইক নিয়ে অনেক ঘোরাফেরা করছে, আগের থেকে অনেক কালো হয়ে গেছে। আমার একটু তাড়া ছিল, তাই তার সঙ্গে কথা বলতে পারলাম না। পলাশ? তুমি বাজারে পলাশকে দেখেছো? আরে রজত, তুমি সত্যি সত্যি রিঙ্কির বরকে বাজারে দেখেছো? সে তো বিদেশে গিয়েছিল, মনে হচ্ছে তার ফ্লাইট ছাড়তে দেরি হয়ে গেছে, তাই হয়তো বাড়ির জন্য বাজার করে দিচ্ছে, তাই না রচনা দিদি? আরে রজত, তুমি আর কি যেন বলছিলে? বাইকে ঘুরে ঘুরে সে অনেক কালো হয়ে গেছে, হয়তো ট্রাফিকের জন্য সে কার বাড়িতে রেখেই বাইরে বেরোয়। এসব তুমি কি বলছো ছোট বৌমা?
আমি একদম ঠিকই বলছি মা। আজকাল পেট্রোলের যা দাম বেড়েছে, তাই বাইক নিয়ে আর অটো করে ঘোরাফেরা করা বেশি ভালো। পেট্রোলের দাম অনেক বেড়ে যাওয়ার জন্য আজকাল ধনী লোকেরাও কার নিয়ে ঘোরাফেরা করতে ভয় পাচ্ছে। এসব আমি কি শুনছি রিঙ্কি? তুই কি তাহলে মিথ্যে কথা বলছিলি যে তোরা অনেক ধনী? আরে মা, আমি মিথ্যা কথা বলতে যাবো কেন? দাদা হয়তো বাজারে অন্য কোনো মানুষকে দেখেছে, নিশ্চয়ই তার থেকে কোনো ভুল হয়ে গেছে। আমার শ্বশুর বাড়িতে চাকরের কোনো অভাব নেই, তাহলে পলাশ কেন বাজার করতে যাবে? দাদা, আমার মনে হয় তোমার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে। তুমি অন্য কোনো মানুষকে দেখে পলাশ ভেবে নিয়েছো। কিন্তু আমার যতটা মনে আছে আমি পরিষ্কার পলাশকেই দেখেছি। আরে দাদা, এই পৃথিবীতে একই রকম দেখতে অনেক মানুষ থাকে। হয়তো তুমি পলাশের মতো দেখতে কাউকে দেখে নিয়েছো আর তাকে পলাশ ভেবে ফেলেছো। হয়তো তুই ঠিক বলছিস। ঠিক আছে, আমি নিজের রুমে রেস্ট করতে যাচ্ছি, তোরা লাঞ্চ করে নে। রিঙ্কি সকলকে বুঝিয়ে দেয় যে তার স্বামী দেশে নেই এবং সে কোনো কাজের জন্য বিদেশে গেছে। এরপর রিঙ্কি তাড়াতাড়ি লাঞ্চ শেষ করে উঠে পড়ে এবং রেস্ট করার জন্য নিজের রুমে চলে যায়, যাতে অন্য কেউ তাকে কোনো রকম আর প্রশ্ন করতে না পারে। অপরদিকে রজত যখন নিজের রুমে বসেছিল, এমন সময় মিনা রাগী অবস্থায় তার কাছে যায়। মিথ্যে কথা, এই সব মিথ্যা কথা। তোমার বোন এখানে আসার সঙ্গে সঙ্গে নাটক শুরু করে দিয়েছে, বলছে তার বাড়িতে সবকিছু আছে। তাছাড়া আমাদেরকে প্রত্যেকটা রুমে এসি লাগানোর কথাও বলেছে। শুধু এতটাই নয়, সে বলছিল আমাদের বাড়ির মেঝেতে হাঁটাচলা করলে তার পায়ে নাকি ময়লা লেগে যাচ্ছে। তাছাড়া এটাও বলছে যে বৌদি বাড়িতে একটা চাকর রেখে নাও, সে যেন বাড়িতে 3 থেকে 4 বার মোছামুছি করে, না হলে তার পায়ে নোংরা হয়ে যাবে। তার নাটক দেখলে তুমি অবাক হয়ে যাবে। আরে মিনা, ওসব কথা নিয়ে বেশি চিন্তা করো না, সে মাত্র কয়েকদিনের জন্য এসেছে। শুধুমাত্র এই কথা ভেবে আমি এতক্ষণ পর্যন্ত চুপ করে আছি, কিন্তু এসব যদি বাড়তে থাকে তাহলে আমি তার মুখের উপর বলে দেব সে যেন এখান থেকে চলে যায়। মিনা রজতকে এই বলে রুম থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে রিঙ্কির ব্যবহার দিনের পর দিন আরো খারাপ হয়ে যাচ্ছিল। সে সব সময় নিজের বৌদিদের অপমান করত এবং সব সময় নিজের শ্বশুরবাড়ির প্রশংসা করত। রিঙ্কি তার মায়ের বাড়িতে অনেক সুখেই দিন কাটাচ্ছিল। অপরদিকে তার বৌদিদের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। এরকমই একদিন সকালে কমলা যখন মন্দিরে যাচ্ছিল, এমন সময়, আরে বড় বৌমা, তাড়াতাড়ি করো, আর কত দেরি করবে? মা, আমি অনেকক্ষণ থেকে রেডি হয়ে আছি, কিন্তু এই মিনাকে শাড়ি পরাতে পরাতে দেরি হয়ে গেল। এবারে আমরা রেডি আছি, চলুন। এখন কিভাবে চলে যাব? দাঁড়াও, আগে রিঙ্কিকে আসতে দাও। রিঙ্কি, রিঙ্কি। আরে মা, আর 5 মিনিট অপেক্ষা করো, যাচ্ছি। কমলা এবং তার 2 মা হলরুমে বসে রিঙ্কির অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও রিঙ্কি সেখানে আসে না। এভাবেই আরো কিছু সময় কেটে যাওয়ার পর রিঙ্কি তৈরি হয়ে রুমের বাইরে আসে। মা চলো, আমি রেডি হয়ে গেছি। এত দেরি করলি কেন? তোর রেডি হতে হতে রোদ বেরিয়ে এসেছে। কি আর করবো মা, কোন জামাটা পরবো বুঝতেই পারছিলাম না। আমার কাছে এত দামি দামি জামা কাপড় আছে যে পরতে গেলে অনেক ভাবতে হয়। তুই কি কোনো বিয়ে বাড়িতে যাচ্ছিস যে এত সাজগোজ করতে হবে? মন্দির যাওয়ার জন্য মন পরিষ্কার থাকলেই যথেষ্ট। আচ্ছা রিঙ্কি, তুমি যখন এত মেকআপ করে নিয়েছো, তাহলে একটা শাড়ি পরে নিতে হয়। আরে হ্যাঁ হ্যাঁ ছোট বৌদি, আগে আমি শাড়ি পরার কথাটাই ভেবেছিলাম, কিন্তু তারপর আরে হ্যাঁ হ্যাঁ, আমি ভালোভাবেই বুঝতে পারছি, হয়তো তুমি শাড়ি আনতেই ভুলে গেছো, তাই তো? আমাদের থেকে চেয়ে নিতে হয়। আরে না না বৌদি, আমি অন্য কোনো মানুষের শাড়ি পরা পছন্দ করি না। তাছাড়া এরকম সস্তা শাড়ি আমি পরতেও পারবো না। কিন্তু নিজের বৌদিদের কথা ভেবে যদি আমি এই সস্তা শাড়ি পরতে রাজি হয়ে যাই, তাহলে ম্যাচিং গহনা কোথায় পাবো? আমার শ্বশুর বাড়িতে আমার অনেক ভারী ভারী সোনার গহনা আছে, ওগুলো ছাড়া আমি শাড়ি পরা পছন্দ করি না। তাছাড়া আমি অন্য কোনো গহনাও ব্যবহার করি না। আরে বাহ রিঙ্কি, এখন আমরা পর হয়ে গেলাম। বিয়ের আগে তো সবসময় আমাদের জিনিসপত্রগুলো নিয়ে ব্যবহার করতে, এখন হঠাৎ করে কি হয়ে গেল? আই এম সরি বৌদি, কিন্তু তোমার ওই হালকা গহনা আমার একদমই পছন্দ হয় না। আমি যখন বিয়ে করে নিজের শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, তখন তারা আমাকে অনেক ভারী ভারী হার দিয়েছিল, এত সুন্দর সুন্দর হার যেগুলো পরে বাইরে বের হতে ভয় করে। যাদের কাছে সেরকম হার নেই তারা নজর দিয়ে দিতে পারে, তাই আমি ওগুলো পরে কোথাও যাই না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে,
এবারে চল, না হলে মন্দিরে যেতে দেরি হয়ে যাবে। এরপর কমলা তার মেয়ে এবং 2 বৌমাকে নিয়ে মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিছু সময় পরে তারা যখন মন্দিরে পৌঁছায় তখন এক মহিলা তাদের কাছে আসে। সেই মহিলাটি ছিল কমলার দূর সম্পর্কের বোন কাবেরী। আরে দিদি, আজ তোমরা হঠাৎ করে এই মন্দিরে কেন? আরে কাবেরী, তুই? ও আচ্ছা, তোর তো এখানেই বাড়ি, তুই তো প্রত্যেক দিনই এই মন্দিরে আসতে পারবি। আমারও প্রতিদিন এই মন্দিরে আসতে ইচ্ছে করে, কিন্তু অনেক দূর বাড়ি হওয়ায় আসতে পারি না। আচ্ছা, ওসব কথা ছাড়, তুই কেমন আছিস বল? আমি একদম ভালো আছি দিদি। আরে রিঙ্কি, তুই বল, এবার তোর শ্বশুর বাড়িতে সবকিছু ঠিক আছে তো? সেদিন তোর শাশুড়ির কাছে সবকিছু শুনে খুব খারাপ লাগলো। এবার সব কেমন আছে বল? হ্যাঁ মাসি, এবারে সবকিছু ঠিক আছে। আরে মা, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই, তাড়াতাড়ি চলো। দাঁড়া দাঁড়া, একটু পর যাচ্ছি। আচ্ছা কাবেরী, তুই রিঙ্কির শ্বশুর বাড়িতে কবে গেলি? আরে দিদি, রিঙ্কির শ্বশুর বাড়ির পাশেই তো আমার বৌমায়ের বাপের বাড়ি। বৌমা আর আমি দুজনেই ওখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে রিঙ্কির শাশুড়ির সঙ্গে দেখা হয়েছিল। তার শাশুড়ি আমাকে অনেক কিছু বলেছে। তার কথাগুলো শুনে আমার মন খারাপ হয়ে গিয়েছিল। রিঙ্কির শাশুড়ি কি এমন বলেছিল? বল না কাবেরী, কি কথা? রিঙ্কি তোমাদেরকে ওসব ব্যাপারে কিছু বলেনি? সেদিন রিঙ্কির শাশুড়ি তার সব গহনা বিক্রি করতে যাচ্ছিল। কি বললি কাবেরী? রিঙ্কির সব গহনা বিক্রি করতে যাচ্ছিল? আরে মা, চলো না এখান থেকে চলে যাই, সেরকম কোনো ব্যাপার নেই। আরে রিঙ্কি, মাকে সত্যি কথা বলতে লজ্জা কিসের? আসলে দিদি, ব্যাপারটা কি হয়েছে, রিঙ্কির শ্বশুর মশাই যে বিজনেস শুরু করেছিল সেটা ভালোভাবে চলছিল না। তারপর রিঙ্কির স্বামীও অনেক টাকার ঋণ নিয়ে অন্য ব্যবসা শুরু করেছিল। তাই একসাথে তাদের অনেক বেশি লস হয়ে গিয়েছিল। তারা এত বেশি লোন নিয়ে ফেলেছিল যে তাদের বাড়িতে খাওয়া দাওয়া করতেও সমস্যা হচ্ছিল। আমার বৌমায়ের বাবা মাই রিঙ্কির শ্বশুর বাড়ির সকলের সাহায্য করছিল। কিছুদিন পর বাধ্য হয়ে রিঙ্কির শাশুড়িকে লোন মেটানোর জন্য গহনা বিক্রি করতে হয়। কি বললেন আন্টি? গহনা বিক্রি করে লোন মিটিয়েছে? তাহলে তো রিঙ্কির বড় বড় হাড়গুলো সেখানেই শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সবকিছু সেখানেই শেষ হয়ে গেছে, কিন্তু তাতেও কাজ হয়নি। রিঙ্কিদের বাড়িটাও বন্ধক রাখতে হয়েছে। তাছাড়া রিঙ্কিদের একটা মারুতিও ছিল, ওটাও বিক্রি করে দিতে হয়েছে। আচ্ছা, এই ব্যাপার। তাহলে কি রিঙ্কির শ্বশুর বাড়িতে এখন গাড়ি নেই? কোথায় আর গাড়ি আছে? বাড়ির সকলে এখন কত কষ্টে দিন কাটাচ্ছে আর অটোতে যাতায়াত করছে। কাবেরী কিছু সময় পর্যন্ত এসব কথা বলার পর সেখান থেকে চলে যায়। এরপর সকলে মন্দিরে প্রার্থনা করার পর বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সকলে যখন হল রুমে বসেছিল, এমন সময় রিঙ্কি বলে, এ কি, বাড়িতে কারেন্ট নেই কেন? এত গরমে বারবার কারেন্ট গেলে মানুষ কিভাবে থাকবে? মা, আমি তোমাকে কতবার বলেছি একটা ইনভার্টার কিনে নাও। তোমরা জানো তো আমার শ্বশুর বাড়িতে। রিঙ্কি, এবারে তোর নাটক বন্ধ কর। আমার শ্বশুর বাড়িতে এই আছে, আমার শ্বশুর বাড়িতে সেই আছে, আর কত মিথ্যা কথা বলবি তুই? আচ্ছা বল, আর কি কি আছে তোর শ্বশুর বাড়িতে? তোর মিথ্যা কথাগুলো শুনে সহ্য করে নেব। আরে না মা, কাবেরী মাসি যে কথাগুলো বলছিল সেগুলো সত্যি নয়। তুমি হয়তো সেই কথাগুলো সত্যি ভেবে নিয়েছো। মাসি তোমাকে যেসব কথাগুলো বলেছিল সেগুলো সব মিথ্যা কথা। এটা ঠিক যে তার বৌমায়ের বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ির পাশেই আছে। তার বউয়ের পরিবার সবসময় আমাদের বাড়িতে কিছু না কিছু চাওয়ার জন্য চলেই আসে। তাহলে আমাদের থেকে অনেক টাকা ধারও নিয়ে রেখেছে। তাই আমি আর আমার শাশুড়ি তাদেরকে আর কিছু না দেওয়ার জন্যই তাদেরকে মিথ্যা কথা বলে রেখেছি। তারা ভাবছে আমরা গরিব হয়ে গেছি, তাই আমাদের কাছে আর কিছু চাইতে আসে না। তোর কথা শুনে আমার এখনো বিশ্বাস হচ্ছে না, কিন্তু প্রার্থনা করব তোর কথাটাই যেন সত্যি হয়। এভাবেই তাদের কথা চলছিল। এমন সময় রিঙ্কির বড় দাদা সুরেশ সেখানে চলে আসে। সুরেশ একটি অন্য শহরে চাকরি করে। মা, তোমরা সকলে কেমন আছো? আচ্ছা, এভাবে গম্ভীর হয়ে বসে আছো কেন? সবাই কোথায় গিয়েছিলে? আরে সুরেশ, তুই কখন এসেছিস? আমাদেরকে খবর না দিয়ে হঠাৎ করে চলে এলি কেন? এবছরে অনেক ছুটি ছিল, তাই সব ছুটিগুলো ব্যবহার করার জন্য চলে এসেছি। এবার 2 মাস পর্যন্ত এখানে সময় কাটাবো। রচনা, তুমি আর কমপ্লেন করতে পারবে না যে আমি বাড়িতে থাকি না।
এবার 2 মাস পর্যন্ত তোমার সাথেই থাকবো। তুমি 2 মাস পর্যন্ত থাকবে? বাহ, তাহলে তো খুব ভালো হবে। অনেক ভালো করেছিস সুরেশ যে তুই চলে এসেছিস। এই দেখ, রিঙ্কিও এসেছে। তুই চলে আসার পর আমাদের বাড়িটা পূরণ হয়ে গেল। রিঙ্কি, তোর হাজবেন্ড পলাশ আমার সঙ্গে দেখা করতে এসেছিল। তোর শ্বশুর বাড়িতে এত সব হয়ে গেছে আর তুই আমাদেরকে কিছু জানাসনি কেন? সুরেশ রিঙ্কিকে এই কথা বলায় সকলে অবাক হয়ে যায়। সকলকে অবাক হয়ে বসে থাকতে দেখে মিনা সুরেশকে বলে, কি হয়েছে দাদা? তুমি কোন ব্যাপারে কথা বলছো? রিঙ্কির শ্বশুর বাড়িতে কি হয়েছে? কেউ আমাদেরকে সত্যি কথা বলছো না কেন? রিঙ্কি একরকম নাটক করছে আর বাকি লোকেদের মুখে আমরা অন্য কথা শুনতে পাচ্ছি। কি হয়েছে দাদা? পলাশ তোমাকে কি বলেছে? পলাশ আমাকে সেই কথা বলেছে যেটা তুই আমাদের থেকে লুকিয়ে রেখেছিলি। রিঙ্কি, তোর 2টো দাদা আছে। তুই যে কারোর সঙ্গে নিজের প্রবলেমের ব্যাপারে আলোচনা করতে পারিস। আমরা সব সময় তোর ভালো চাই। আমি এটাই চাই তুই যেন নিজের শ্বশুর বাড়িতে অনেক সুখে থাকিস। বাবা সুরেশ, পলাশ তোকে কি বলেছে? তুই এত চিন্তা করছিস কেন? মা, আমাদের রিঙ্কি পলাশের সঙ্গে ঝগড়া করে এসেছে এবং তাকে বলে দিয়েছে আর কোনোদিন শ্বশুর বাড়ি ফিরবে না। এ আমি কি শুনছি রিঙ্কি? তুই কি সত্যি সত্যি তোর বরের সঙ্গে ঝগড়া করে এসেছিস? হ্যাঁ মা, এটা সত্যি কথা। দাদা, পলাশ তোমাকে যা বলেছে ঠিকই বলেছে। সে কি তোমাকে আরো অন্য কিছু বলেছে? না, এটা ছাড়া আর অন্য কিছু বলেননি। কেন, তোর শ্বশুর বাড়িতে আরো কোনো সমস্যা চলছে নাকি? আরে না না, আমি এমনি এমনি জিজ্ঞাসা করছিলাম। এই ঝগড়া আমার আর পলাশের মধ্যে চলছে। তোমাদেরকে এই নিয়ে চিন্তা করতে হবে না। যখন আমার রাগ কমে যাবে আমি শ্বশুর বাড়ি চলে যাব। তোমরা নিশ্চিন্ত হয়ে থাকো। রিঙ্কি এই বলে সোফা থেকে উঠে পড়ে এবং নিজের রুমের দিকে চলে যায়। আরে রিঙ্কি, কি হলো? এভাবে চলে যাচ্ছ কেন? দাঁড়াও, আমাদের কাছে একটু বসো। রিঙ্কি তার বড় বৌদির কথা শোনে না এবং নিজের রুমে চলে যায়। সে এভাবে তার শ্বশুর বাড়িতে ঝগড়া করে চলে আসায় বাড়ির সকলে অনেক চিন্তিত হয়ে পড়ে। তাছাড়া রিঙ্কি তার স্বামীর বিদেশে যাওয়ার মিথ্যে কথা বলায় বাড়ির সকলে তার উপর প্রচন্ড রেগেছিল। কমলা নিজের মেয়েকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রিঙ্কি কারোর কোনো কথাই শোনে না। এরকমই একদিন রচনা এবং মিনা যখন রান্না করছিল, এমন সময় রিঙ্কি রান্নাঘরে আসে। বৌদি, আজ কি রান্না করছো? আজ ননভেজ কিছু রান্না হবে না, সব ভেজ রান্না হচ্ছে। পনির, ডাল আর শাকসবজি। রিঙ্কি, তুমি রোজ রোজ রান্নাঘরে এসে বাড়ির মালিক হওয়ার চেষ্টা করো না। বাড়িতে যা রান্না হবে তোমাকে তাই খেতে হবে। এভাবে সবসময় তোমার রান্নাঘরে আসা আমাদের মোটেও ভালো লাগে না। এটা কিরকম কথা হলো ছোট বৌদি? আমি এই বাড়ির মেয়ে, আমার অধিকার আছে এখানে আসার আর নিজের পছন্দের খাবার খাওয়ারও। হ্যাঁ, তোমার অধিকার আছে, কিন্তু এতদিন পর্যন্ত থাকার অধিকার তোমার নেই। 1 মাস হয়ে গেল তুমি নিজের শ্বশুর বাড়ি ছেড়ে এখানেই পড়ে আছো। তার উপরে আমাদেরকে অর্ডার দিয়ে প্রত্যেকদিন ভালো ভালো খাবার খেতে চাইছো। এবার তোমার এইসব কাজ এখানে আর চলবে না। তুমি নিজের শ্বশুর বাড়ি গিয়ে অর্ডার করো। তাছাড়া তোমার শ্বশুর বাড়িতে তো ভালো ভালো চাকর আছে, তাই সেখানে গিয়েই তাদেরকে অর্ডার দাও আর আনন্দের সঙ্গে ভালো ভালো খাবার খাও। এসব তুমি কি বলছো ছোট বৌদি? রিঙ্কি এবং মিনা যখন কথা বলছিল, এমন সময় রিঙ্কির মা কমলা সেখানে চলে আসে। তোর ছোট বৌদি একদম ঠিক কথাই বলছে রিঙ্কি। অতিথি এতদিন পর্যন্ত বাড়িতে থাকে না। তাছাড়া তুই নিজের স্বামীর সঙ্গে ঝগড়া করে এখানে এসেছিস। কিভাবে নিজের সংসারটা ভালো হবে এটা নিয়ে চিন্তা কর। সব সময় নিজের শ্বশুর বাড়ির প্রশংসা করে তোর বৌদিদেরকে অপমান করার চেষ্টা করিস না। মা, তুমিও বৌদিদের মতোই শুরু হয়ে গেলে। কমলা এভাবে বলায় রিঙ্কি রাগ করে নিজের রুমে চলে যায়। কিছু সময় পর রিঙ্কি যখন নিজের রুমে বসেছিল, এমন সময় রচনা তার স্বামী এবং মিনার সঙ্গে রিঙ্কির কাছে যায়। রিঙ্কি, আমি পলাশের সঙ্গে কথা বলে নিয়েছি, এবার তুই শ্বশুর বাড়ি চলে যা। না দাদা, আমি কোনোদিন ওই বাড়িতে যাব না, আমি এখানেই থাকবো। তুমি এরকম করে বলো না রিঙ্কি। তোমার দাদা পলাশের সঙ্গে কথা বলে নিয়েছে, এবার সেখানে তোমার কোন রকম সমস্যা হবে না। তাছাড়া তোমার শ্বশুর বাড়িতে কোন জিনিসের অভাব আছে যে তুমি শ্বশুর বাড়ি ছেড়ে মায়ের বাড়িতে পড়ে থাকবে? আর তাছাড়া কোন কথা নিয়ে পলাশের সঙ্গে তোমার ঝগড়া হয়েছে? সেটা কোনো বিশেষ কারণ নয় বৌদি, ওটা নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে না। কোনো বিশেষ কারণ না থাকলে তুমি এত রাগ করে বসে আছো কেন?
এবার নিজের রাগ ঠান্ডা করো আর নিজের স্বামীর কাছে ফিরে যাও, ওটাই তোমার আসল বাড়ি। বড় বৌদির কথা শুনে রিঙ্কি মনে মনে কিছু ভাবতে শুরু করে। তোমরা কিচ্ছু জানো না, আমার সমস্যা অনেক বড়, আমার সমস্যার সমাধান কারোর কাছেই নেই। রিঙ্কি, রিঙ্কি, তুমি কি চিন্তা করতে শুরু করে দিলে? আমরা সবাই মিলে ঠিক করে নিয়েছি কাল দিদি আর আমি তোমাকে শ্বশুর বাড়িতে ছাড়তে যাব। রিঙ্কি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বারণ করতে থাকে, কিন্তু বাড়ির কেউই তার কথা শোনে না। পরের দিন সকালে রচনা এবং মিনা রিঙ্কির জামা কাপড় গুছিয়ে দেয়। কিছু সময় পর রচনা এবং মিনা রূপার ব্যাগ নিয়ে বাড়ির বাইরে এসে দাঁড়ায়। তুমি দেখে নিও বৌদি, রিঙ্কি আমাদেরকে তার শ্বশুর বাড়ির ভেতরে যেতেই দেবে না। এখানে এসে নিজের শ্বশুর বাড়ির ব্যাপারে যা যা বলছিল সব মিথ্যা কথা ছিল। রিঙ্কি যখন এত বেশি বেশি করে বলেছে, তাহলে তার কিছুটা অন্তত শ্বশুর বাড়িতে থাকবেই। তাছাড়া তার শ্বশুর বাড়িতে থাকুক বা না থাকুক, আমাদের তাতে কি? আমরা নিজের শ্বশুর বাড়িতে খুব ভালোভাবেই আছি, তাকে ভালোভাবে তার শ্বশুর বাড়িতে পৌঁছে দিলেই হবে। তাছাড়া আমরা রিঙ্কির শাশুড়ি আর পলাশকে ভালোভাবে বুঝিয়ে আসবো, যাতে এরকম ঘটনা ভবিষ্যতে আর না হয়। ঠিক আছে দিদি, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে রিঙ্কি আমাদেরকে নিজের শ্বশুর বাড়িতে ঢুকতে দেবে না, সে দরজা থেকেই আমাদেরকে পাঠিয়ে দেবে। আমার কথা মিলিয়ে নিও। রিঙ্কি, রিঙ্কি, আরে তাড়াতাড়ি বাইরে এসো, আমরা অপেক্ষা করছি। এরপর রিঙ্কি বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে এবং গাড়ির ভেতরে গিয়ে বসে পড়ে। রচনা এবং রিঙ্কি গাড়ির ভেতরে বসে পড়লে মিনা গাড়ি চালাতে শুরু করে দেয়। রিঙ্কি দুঃখী হয়ে গাড়ির ভেতরে বসে থাকায় তার দুই বৌদি তার সঙ্গে কথা বলতে শুরু করে, কিন্তু রিঙ্কি তাদের কথায় কোনো উত্তর দেয় না। কিছু সময় পর একটি অনেক বড় বাড়ির বাইরে গিয়ে তাদের গাড়ি থামে। আরে রিঙ্কি, এটা তোমার শ্বশুর বাড়ি? এটা তো বিশাল বাড়ি, কিন্তু বিয়ের সময় পলাশের বাড়ি তো এরকম ছিল না। বৌদি, আমরা বিয়ের পরে এই বাড়িতে শিফট হয়েছি। তুমি কি ভাবলে আমি তোমাদেরকে যেসব কথা বলেছিলাম সেগুলো মিথ্যা কথা? তোমরা ভাবছিলে আমার শ্বশুর বাড়িতে কিছুই নেই। চলো চলো, বাড়ির ভেতরে চলো। আমাদের বাড়ির ভেতর দেখলে অজ্ঞান হয়ে যাবে। চলো মিনা, আমরা বাড়ির ভেতরে যাই। আরে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাব। এত দূরে এসেছি যখন, তাহলে ভেতর থেকে বাড়িটা না দেখে চলে যাব কেন? এরপর রিঙ্কি তার দুই বৌদিকে নিয়ে বাড়ির ভেতরে যায়। এত সুন্দর বাড়ি দেখে তার দুই বৌদি অবাক হয়ে তাকিয়েছিল। আরে বাহ পিঙ্কি, তোমার শ্বশুর বাড়ি তো অনেক সুন্দর। আরে বৌদি, যেতে যেতে একবার আমাদের গ্যারেজটাও দেখে নিও, অনেকগুলো দামি দামি গাড়ি রাখা আছে সেখানে। আমি কোনো কথাই মিথ্যে বলিনি। আচ্ছা রিঙ্কি, এবারে তুমি নিজের শাশুড়ি মাকে ডেকে দাও, আমরা তার সঙ্গে একবার দেখা করে নিই। এরপর রিঙ্কি তার দুই বৌদিকে সোফার উপরে বসতে দিয়ে সেখান থেকে চলে যায়। রিঙ্কি বাড়ির ভেতরে ঘুরে ঘুরে তার শাশুড়ির খোঁজ করতে থাকে, কিন্তু তার শাশুড়িকে কোথাও দেখতে পায় না। শেষমেশ রিঙ্কি যখন হলরুমে এসে দাঁড়িয়েছিল, এমন সময় বাড়ির চাকর রামু সেখানে আসে। আরে রামু কাকা, মা কোথায়? মাকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না কেন? মা এবং পলাশ বাবু মন্দিরে পুজো দেওয়ার জন্য গেছেন। দুজনের বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। আপনার জন্য কি আনতে হবে বলুন, আমি এনে দিচ্ছি। আরে বৌদি, তোমরা কি খাবে বলো? না রিঙ্কি, আমাদের কিচ্ছু চাই না। তুমি আবার শ্বশুর বাড়ি চলে এসেছো, এবারে তোমার স্বামীর সঙ্গে সুখে থাকো। যতদিন পর্যন্ত তোমার বাচ্চা হচ্ছে না, ততদিন পর্যন্ত আমরা এই বাড়ি থেকে কিচ্ছু খাবো না। মা আমাদেরকে এই কথা বলে পাঠিয়েছেন। হ্যাঁ রিঙ্কি, এবার তুমি শ্বশুর বাড়িতে খুব ভালোভাবে থাকো। তুমি তো মহারানীর মতো জীবন কাটাচ্ছ, এবার তুমি এখানে মহারানীর মতোই থাকো। আমরা ফিরে যাচ্ছি, তুমি ভালোভাবে নিজের খেয়াল রাখবে। এরপর রিঙ্কির দুই বৌদি বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং তাদের গাড়ি চেপে সেখান থেকে চলে যায়। সন্ধ্যাবেলায় রিঙ্কি যখন নিজের হলরুমে বসেছিল, এমন সময় তার শাশুড়ি বাড়ি ফিরে আসে। আরে রিঙ্কি, তুমি বাড়ি ফিরে এলে কিভাবে? তুমি তো সারা জীবনের জন্য শ্বশুর বাড়ি ছেড়ে মায়ের বাড়িতে চলে গেছিলে। হ্যাঁ চলে গেছিলাম, কিন্তু পলাশ আমার দাদার সঙ্গে কথা বলে তাকে আমাদের ঝগড়ার ব্যাপারে জানিয়ে দিয়েছে। তারপর বাড়ির সকলে মিলে আমাকে এখানে রেখে দিয়ে গেছে, না হলে আমি এখানে ফিরে আসবো কেন? আমার মায়ের বাড়িতে কোনো জিনিসের অভাব নেই। আমার দুই দাদাই লাখ লাখ টাকা ইনকাম করে। তাছাড়া আমার দুই বৌদি আমাকে এত ভালোবাসে যে আমার মনেই হয় না যে আমার বিয়ে হয়ে গেছে। মা তো আমাকে এক সেকেন্ডের জন্য নিজের থেকে দূরেও করতে চায় না, কিন্তু সবাই চাইছে আমি যেন নিজের শ্বশুর বাড়িতে সুখে থাকি।
যেটা আমার স্বামী কোনোদিনও হতে দেবে না। রিঙ্কি যখন তার শাশুড়িকে এসব কথা বলছিল এমন সময় তার স্বামী পলাশ সেখানে চলে আসে। আরে রিঙ্কি, তুমি কখন এলে? হ্যাঁ আমি। বেডরুমে চলো, তোমার সঙ্গে কিছু কথা আছে। রিঙ্কি, এত রাগ করছো কেন? সবকিছু ঠিক হয়ে যাবে। আমার দাদার সঙ্গে দেখা করে তাকে আমাদের ঝগড়ার ব্যাপারে জানানোর কি প্রয়োজন ছিল? তাহলে আমি আর কি করতাম রিঙ্কি? তুমি রাগ করে নিজের মায়ের বাড়ি চলে গিয়েছিলে, এখানে আসতে চাইছিলে না। এসব তোমার ভুলের জন্যই হয়েছে। ধোকা দেওয়ার আগে একবারও চিন্তা করলে না। যদি তারা সত্যি কথা জানতে পেরে যায় তাহলে কি হবে? আরে না না, তারা সত্যি কথা কোনোদিনও জানতে পারবে না। যদি তারা জানতে পেরেও যায় তাহলে কি এমন ক্ষতি হবে? আমরা দুজন একসঙ্গে আছি এবং সারা জীবন একসঙ্গে থাকবো। তুমি শুধু শুধু এসব নিয়ে চিন্তা করো না। না, আমি কোনোদিনও এরকম হতে দেব না। আমি তাদেরকে বুঝিয়ে এসেছি যে আমরা তাদের থেকে অনেক ধনী। এবার যদি কেউ আমাকে নিচু দেখানোর চেষ্টা করে তাহলে আমি সহ্য করতে পারবো না। রিঙ্কি, তুমি লোক দেখানোর জীবন থেকে বাইরে বেরিয়ে এসো। আমরা আসলে যেরকম আমাদেরকে সেরকম থাকা দরকার। ভালোভাবে পরিশ্রম করলে হয়তো সবকিছু অর্জন করে নিতে পারবো। একটা কথা পরিষ্কারভাবে শুনে নাও পলাশ, তুমি আমাকে ধোকা দিয়েছো। তাই এবার এসব বেকার কথা বলা বন্ধ করো। এসব কথা বলে তুমি আমাকে বোঝাতে পারবে না। আমি তোমাকে কোনোদিনও ধোকা দিইনি রিঙ্কি। যেদিন আমাদের বিয়ে হয়েছিল এবং তুমি নিজের মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে এসেছিলে সেদিন। এরপর পলাশ তার বিয়ের দিনের কথা বলতে শুরু করে। খুব ধুমধাম করে পলাশ এবং রিঙ্কির বিয়ে হয়েছিল। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর সেদিন রাতে পলাশ এবং রিঙ্কি যখন বাসর ঘরে ছিল এমন সময় পলাশ তাকে বলে, রিঙ্কি, তোমাকে প্রথমবার দেখার সঙ্গে সঙ্গে আমি অনেক পছন্দ করে ফেলেছিলাম। ফাইনালি আজ আমাদের বিয়ে হয়ে গেল। আমিও এটাই ভাবছিলাম যে কবে আমাদের বিয়ে হবে আর আমি সারা জীবনের জন্য তোমার কাছে চলে আসব। রিঙ্কি, প্রত্যেক স্বামী তার ওয়াইফকে অনেক সুখে রাখতে চায়। এবার তুমি আমাকে বলো, আমি কি করলে তুমি সুখী হবে? তুমি এটা জিজ্ঞাসা করছো কেন? আমি তো এখানে অনেক হ্যাপি আছি। রিঙ্কি, আমি জানি তুমি আমার সঙ্গে অনেক সুখে থাকবে, কিন্তু তবুও স্বামী হওয়ার কর্তব্য হিসেবে আমাকে জিজ্ঞাসা করে নেওয়া দরকার। বলো, তুমি আমার থেকে কি চাও? এমনিতে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না, তাছাড়া কেউ আমাদের সম্পর্ক খারাপও করতে পারবে না। তবুও তুমি যখন জানতে চাইছো যে কি করলে আমি খুশি হব, তাহলে শোনো। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল যে আমি একটা ধনী পরিবারে বিয়ে করব, যাদের কাছে বড় বাড়ি, গাড়ি, চাকর সবকিছু থাকবে। আমি শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে দিন কাটাবো। কেউ আমাকে কোনোদিনও কাজ করতে বলবে না, আর আমার কোনো জিনিসের অভাবও থাকবে না। আমি প্রত্যেক বছর বিদেশে ঘুরতে যাব, আর দামি দামি গহনা পরবো, দামি দামি জামাও পরবো। তাছাড়া নিজের বন্ধুদের সঙ্গে ঘুরে ঘুরে দিন কাটাবো। ওরে বাবারে, তোমার লিস্টটা তো শেষ হওয়ার নাম নিচ্ছে না। তোমার তো অনেকগুলো স্বপ্ন আছে। হ্যাঁ, আমি ভালো করেই জানি, তাই তো তোমাকে বলছিলাম যে এসব জিজ্ঞাসা করছো কেন। আচ্ছা, কোনো ব্যাপার নেই। তোমার মনে যা ছিল তুমি বলে দিয়েছো। এবার আমি চেষ্টা করব যাতে আস্তে আস্তে তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ পলাশ। পলাশ মনে মনে ভাবছিল রিঙ্কিও যেন তাকে কিছু জিজ্ঞাসা করুক, কিন্তু রিঙ্কি তাকে কোনো কিছুই জিজ্ঞাসা করে না এবং নিজের স্বপ্ন নিয়েই ভাবতে থাকে। রিঙ্কি মনে মনে ভাবতে থাকে পলাশ কবে তার স্বপ্নগুলো পূরণ করবে এবং সে মহারানীর মতো জীবন কাটাবে। এভাবেই দেখতে দেখতে শ্বশুর বাড়িতে রিঙ্কির কয়েকদিন কেটে যায়। এরকমই একদিন পলাশ এবং তার মা আরতি যখন হলরুমে বসেছিল এমন সময় আরতি বলে, বাবা পলাশ, আজকাল তুই কাজ করতে যাচ্ছিস না কেন? আগে তো সকাল হলেই কাজে বেরিয়ে পড়তিস। এটা ঠিক কথা যে তোর নতুন নতুন বিয়ে হয়েছে, কিন্তু বউকে সময় দেওয়ার সঙ্গে সঙ্গে কাজের দিকেও একটু ভালো করে লক্ষ্য দেওয়া দরকার। আমি ঠিক বলছি তো? আমি জানি মা, কিন্তু কাজের সাইটে গিয়ে কি হবে? এটা তুই কি বলছিস পলাশ? তুই আর তোর বাবা একটা রিয়েল এস্টেট বিজনেসম্যান। বিভিন্ন সাইটে সব সময় আমাদের কাজ চলতেই থাকে। সেসব জায়গাতে না গেলে কে আমাদের কাজের দিকে লক্ষ্য রাখবে? হয়তো এখন পর্যন্ত বাবা তোমাকে বলেনি। বাবা এবং আমি লোন তুলে যে বড় কাজটা করছিলাম, কোর্ট থেকে সেই কাজের উপর স্টে অর্ডার লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সমস্ত পরিশ্রম এবং টাকা এমনি এমনি নষ্ট হয়ে যাচ্ছে মা। এটা কি বলছিস তুই? এত বড় কথা তোর বাবা আমার থেকে লুকিয়ে রেখেছিল?
আরতি যখন তার ছেলেকে এই কথা বলছিল এমন সময় তার স্বামী প্রতাপ সেখানে চলে আসে। আরে প্রতাপ, এত কিছু হয়ে গেল, তুমি আমাকে বলনি কেন? তাহলে আমি আর কি করতাম আরতি, এমনিতেই তোমার হার্টের সমস্যা রয়েছে, তোমাকে এসব কথা জানালে তোমার শরীর আরো বেশি খারাপ হয়ে যাবে। কিন্তু এবারে আমাদের কি হবে? আমরা তো শেষ হয়ে যাব। কাল পর্যন্ত আমরা কোটিপতি ছিলাম, কিন্তু আজ আমাদের অ্যাকাউন্ট খালি হয়ে গেছে। সব মেটেরিয়াল কেনা হয়ে গিয়েছিল, ইঞ্জিনিয়ারদের টাকা দেওয়া পর্যন্ত হয়ে গেছে। এত সবকিছু হয়ে যাওয়ার পর কোর্ট থেকে আমাদের কাজ বন্ধ করে দেওয়া হলো। কিছু বুঝতে পারছি না এবার আমরা কি করব, কিভাবে এগিয়ে যাব। পলাশ, তোর বিয়ের মাত্র 1 মাস হয়েছে। আমার ভয় হচ্ছে রিঙ্কি এসব কথা জানার পর শ্বশুর বাড়ি ছেড়ে মায়ের বাড়ি না চলে যায়। রিঙ্কির পরিবারে সকলে চাকরি করে, তাই বিজনেসে কখন কিরকম ওঠানামা হয় এটা সে বুঝতে পারবে না। কিন্তু এত বড় কথা তার থেকে লুকিয়ে রাখাটাও ঠিক হবে না। বাবা পলাশ, তুই ঠিক সময় বুঝে রিঙ্কিকে এই কথাটি জানিয়ে দিস, আর তাকে বোঝানোর চেষ্টা করিস যে বিজনেস করতে গেলে মাঝে মাঝে এরকম সমস্যার সম্মুখীন হতে হয়। আমি কিভাবে রিঙ্কিকে এসব ব্যাপারে জানাবো? রিঙ্কি কোনোদিন এসব কথা সহ্য করতে পারবে না। আরতি যখন তার ছেলেকে এই কথা বলছিল এমন সময় রিঙ্কি চা নিয়ে আসার সময় দরজার কাছে দাঁড়িয়ে তার কথা শুনে ফেলে। সকলে কোন কথা নিয়ে আলোচনা করছে? আমার কাছ থেকে কোন কথা লুকিয়ে রাখার চেষ্টা করছে? বিজনেসে কোনো প্রবলেম হয়নি তো? রিঙ্কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবতে থাকে। এভাবেই শ্বশুর বাড়িতে আরো কয়েকদিন কেটে যায়। একদিন পলাশ যখন বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল এমন সময় রিঙ্কি তার কাছে যায়। কি হয়েছে পলাশ? আজকাল তোমাকে অনেক চিন্তিত মনে হয়, কোনো সমস্যা হয়নি তো? আরে না না, কিছু হয়নি, সবকিছু ঠিক আছে। আচ্ছা, এখন আমি কাজে যাচ্ছি, সাইটে গিয়ে একটু কাজ দেখতে হবে, পরে ফাঁকা টাইমে তোমার সঙ্গে ভালোভাবে কথা বলবো। পলাশ এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং তার গাড়িতে চেপে সেখান থেকে চলে যায়। গাড়ি চালাতে চালাতে পলাশ মনে মনে নানা রকম কথা ভাবতে শুরু করে। আমার অনেক ভয় করে, রিঙ্কিকে সত্যি কথাগুলো বলতে গেলে সে আমাকে ছেড়ে চলে না যায়। তার অনেক বড় বড় স্বপ্ন আছে। আমাদের বিজনেস শেষ হয়ে গেছে, এটা জানতে পারলে তার অনেক খারাপ লাগবে। আমি চাই না যে রিঙ্কি আমাকে ছেড়ে চলে যাক। হে ঈশ্বর, তুমি কোনোদিন রিঙ্কিকে আমার থেকে দূরে করবে না, আমি তাকে অনেক ভালোবাসি। পলাশ গাড়ি চালাতে চালাতে এসব কথা ভাবছিল। অপরদিকে রিঙ্কি তার রুমে বসে কিছু চিন্তা করতে থাকে। এসব কি চলছে এখানে? শাশুড়ি মা পলাশকে সবকিছু বলে দেওয়ার জন্য বলেছে, কিন্তু পলাশ তো আমাকে এড়িয়ে যাচ্ছে, আমার সঙ্গে ভালোভাবে কথা পর্যন্ত বলছে না। এরপর থেকে রিঙ্কি তার শ্বশুর বাড়ির সকলের কথা লুকিয়ে লুকিয়ে শুনতে শুরু করে। এরই সাথে রিঙ্কি শ্বশুর বাড়ির সকলকে নানা রকমের প্রশ্ন করতে শুরু করে, কিন্তু এত কিছুর পরেও কেউ তাকে সত্যি কথা জানায় না। তার শ্বশুর শাশুড়ি এটাই ভেবেছিল যে পলাশ রিঙ্কিকে সব কথা নিজের থেকে জানাবে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন পলাশ যখন তার বাবা মায়ের সঙ্গে বসেছিল এমন সময় পলাশ বলে, মা, দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়েছো তো? আমি চাই না রিঙ্কি আমাদের কথা শুনে ফেলুক। আরে হ্যাঁ হ্যাঁ, আমি ভালো করে দরজা বন্ধ করে দিয়েছি। কিন্তু পলাশ, আর কতদিন পর্যন্ত রিঙ্কির কাছ থেকে এসব কথা লুকিয়ে রাখবি? আমার মনে হয় এবারে তাকে সব কথা জানিয়ে দেওয়া দরকার। হ্যাঁ মা, এবার রিঙ্কি নিজের থেকে সবকিছু জানতে পেরে যাবে, কারণ এবার আমাদেরকে এই ঘর ছেড়ে দিতে হবে। আজকে আমি রিঙ্কিকে সব কথা জানিয়ে দেব। পলাশ তার মাকে এসব কথা বলতে থাকে। অপরদিকে দরজার বাইরে দাঁড়িয়ে রিঙ্কি তাদের কথা শোনার চেষ্টা করে, কিন্তু কিছু শুনতে পায় না। আমার থেকে লুকানোর জন্য তারা ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ করে নিজেদের মধ্যে কিছু সিক্রেট আলোচনা করছে। যাই হয়ে যাক, এই বাড়িতে কি চলছে এবার আমাকে জানতেই হবে। কিছু সময় পর পলাশ যখন নিজের রুমে আসে তখন রিঙ্কি তাকে বলে, এসব কি চলছে পলাশ? আজ তোমাকে বলতেই হবে, তুমি এতদিন থেকে আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? আমি তোমাকে সব বলবো, আগে এই ছবিটা দেখে নাও। এই বাড়িটা তোমার কেমন লাগছে? পলাশ এই বলে তার ফোনে একটি ছবি দেখায়। ছবিটি দেখার সঙ্গে সঙ্গে রিঙ্কি অনেক খুশি হয়ে যায়। আরে বাহ, এই বাড়িটা তো বিশাল বড়। এত বড় বাংলো দেখে আমার অনেক ভালো লাগছে।
আজ আমি অনেক খুশি যে তুমি এরকম একটা বিশাল বাড়ি কিনে নিয়েছো। আমরা এই বাড়িতে কবে যাব? এই বাড়িতে থাকার জন্য আমি অনেক এক্সাইটেড। রিঙ্কি, আগে আমার পুরো কথাটা শুনে নাও। আমি জানি তোমরা সবাই আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য লুকিয়ে লুকিয়ে এই ব্যাপারেই কথা বলছিলে। ফাইনালি আজ আমি সারপ্রাইজ হয়েই গেলাম। সত্যি পলাশ, তুমি অনেক ভালো হাজবেন্ড। তুমি আমার ইচ্ছে পূরণ করার জন্য এত পরিশ্রম করছো, এটা আমি জানতামই না। প্রথমেই এত বড় বাংলো গিফট করে সারপ্রাইজ দিয়ে দিলে, তাহলে এর পরে তোমার থেকে আর কত কিছু পাবো ভাবতেও পারছি না। রিঙ্কি প্লিজ, আমার কথা শোনো। আমি এই বাংলোটির ব্যাপারে তোমার সঙ্গে কথা বলতে চাই। তুমি এখন থাকতে এত বেশি এক্সাইটেড হয়েও না। আরে হ্যাঁ, আমি তোমার কথা বুঝতে পারছি। হয়তো এখন পর্যন্ত সব ইনস্টলমেন্ট পে করা হয়নি, তাই তুমি এক্সাইটেড হতে বারণ করছো। কিন্তু চিন্তা করছো কেন? ধীরে ধীরে সব ইনস্টলমেন্ট পে করা হয়ে যাবে। আমি যাচ্ছি, সবার আগে মাকে এই গুড নিউজটা দিতে হবে, তারপর বাকি সকলকে জানাবো। আরে রিঙ্কি দাঁড়াও, দাঁড়াও রিঙ্কি, এখন কাউকে কিছু বলতে হবে না রিঙ্কি। রিঙ্কি পলাশের কোনো কথাই শোনে না এবং তার মাকে ফোন করার জন্য রুম থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে রিঙ্কির এরকম ব্যবহার দেখে পলাশ চিন্তিত হয়ে পড়ে। এবার আমি কিভাবে রিঙ্কিকে বোঝাবো যে সে যেটা ভাবছে সেরকম কিছু নয়, আসল ব্যাপার একদম আলাদা। পলাশ রুমে বসে এসব কথা ভাবতে থাকে। অপরদিকে রিঙ্কি তার মাকে ফোন করে নতুন বাংলো কেনার কথা জানায়। আরে বাহ রিঙ্কি, এটা তো অনেক খুশির খবর। এবার তুই অনেক হ্যাপি থাকবি, তাই তো? তুই প্রথম থেকেই অনেক বড় বাড়িতে থাকতে চাইতিস। হ্যাঁ মা, আমি অনেক খুশি। আমি যেরকম বাড়ির স্বপ্ন দেখতাম শেষমেশ ওরকম বাড়িতেই থাকতে পারবো। নতুন বাড়িতে যাওয়ার জন্য আমি অনেক এক্সাইটেড। এত বেশি এক্সাইটেড হতে হবে না রিঙ্কি। একটা কথা মনে রাখিস, বাড়ি ছোট হোক বা বড় হোক, যেখানে পরিবারের লোকের সাথে থাকা হয় আর সুখে দুঃখে সকলের সাহায্য করা হয়, সেখানে বাড়ি ছোট হলেও সেটা বড় প্রাসাদের থেকেও অনেক ভালো। আরে না না, এসব তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি এসব জ্ঞান নিজের দুই বৌমাকে দাও। মা, আর একটা কথা, নিজের বৌমাদেরকে আমার নতুন বাড়ির ব্যাপারে কিছু বলতে হবে না। আমার নতুন বাংলো দেখলে তারা হিংসেই পাগল হয়ে যাবে। তুই এরকম করে বলছিস কেন রিঙ্কি? তোর দুই বৌদি অনেক ভালো। তুই নিজের জীবনে হাসি খুশিতে থাকলে তারাও অনেক খুশি হবে। আচ্ছা ঠিক আছে, তাদের কথা ছাড়ো। তারা কি করবে না করবে এটা জেনে আমার কোনো লাভ নেই। মা, এবারে আমি ফোন রাখছি। আমার বন্ধুদেরকে ফোন করে নতুন বাড়ির ব্যাপারে জানাতে হবে। আচ্ছা ঠিক আছে, রাখ। এরপর রিঙ্কি ফোন রেখে দেয়। রিঙ্কি ফোন রেখে দেওয়ার পর কমলা তার কথা চিন্তা করতে থাকে। রিঙ্কি প্রথম থেকে এক্সাইটেড হয়ে গেলে আর কিছু চিন্তা করে না, তাড়াহুড়ো করে নিজের ইচ্ছে মতো কাজ করতে থাকে। হে ঈশ্বর, তুমি আমার রিঙ্কির খেয়াল রেখো, সে যেন সারা জীবন সুখে শান্তিতে থাকে। আমার বৌমাদেরকে তার নতুন বাংলো কেনার কথা না বললেই বেশি ভালো হবে। রূপার নতুন বাড়ির কথা জেনে আমার দুই বৌমা যদি নতুন বাড়ি কেনার জেদ শুরু করে দেয় তাহলে বিপদ হয়ে যাবে। এই বাড়িতে আমরা সকলে মিলেমিশে অনেক শান্তিতে আছি। কমলা বসে বসে এসব কথা ভাবতে থাকে। অপরদিকে রিঙ্কি তার বান্ধবীদেরকে ফোন করে নতুন বাংলোর ব্যাপারে জানাতে থাকে। আরে চম্পা, আমার নামে কত বড় বাংলো আছে, এটা তোরা ভাবতেও পারবি না। বাংলো দেখলে তোদের মাথা খারাপ হয়ে যেতে পারে। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। তোর বাংলো দেখার জন্য কবে ডাকছিস তাহলে? তাড়াতাড়ি ডাকবো। আগে আমরা এই বাড়ি ছেড়ে সেই বাংলোতে শিফট হয়ে যাই, তারপর তোদেরকে জানাবো। রিঙ্কি তার সকল বান্ধবীকে ফোন করে বাংলোর ব্যাপারে জানিয়ে দেয় এবং তাদেরকে সেই বাংলোর ছবি পর্যন্ত পাঠিয়ে দেয়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। এরকমই একদিন পলাশ তার বাবা মা এবং রিঙ্কি পুরানো বাড়ি ছেড়ে দিয়ে নতুন বাড়িতে শিফট হওয়ার জন্য তাদের 4 চাকা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। যেতে যেতে পলাশ রিঙ্কিকে বলে, আচ্ছা রিঙ্কি, তুমি আলমারি থেকে সব ইম্পর্টেন্ট পেপারগুলো নিয়েছিলে তো? কিছু ছেড়ে যায়নি তো? আরে হ্যাঁ, আমি সবকিছু নিয়ে চলে এসেছি, কোনো জিনিসই ফেলে আসিনি। 1 সপ্তাহ থেকে আমি প্যাকিং করছিলাম। নতুন বাংলোতে থাকার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। রিঙ্কি, তুমি কোনোদিন পুরো কথা শোনো না। আসলে সেই বাংলোটা আমাদের নয়। তাতে কি হয়েছে? ইনস্টলমেন্ট দেওয়া হয়ে গেলে আমাদেরই তো হয়ে যাবে। এবার তুমি এসব কথা বলে আমার মুডটা খারাপ করো না। নতুন বাংলোতে যাওয়ার আগে আমি নিজের মুড ভালো রাখতে চাই। রিঙ্কির কথা শুনে পলাশ চুপ করে গাড়ি চালাতে থাকে।
গাড়ি চালাতে চালাতে পলাশ নানা রকমের কথা চিন্তা করতে থাকে। নতুন বাংলোতে শিফট হয়ে যাচ্ছি জেনে রিঙ্কি অনেক খুশি আছে। এবার রিঙ্কি যখন আসল কথা জানতে পারবে তখন তার সব আনন্দ শেষ হয়ে যাবে। হয়তো সে আমার সঙ্গে অনেক ঝগড়াও করতে পারে। রিঙ্কিকে কিভাবে বোঝাবো সে যেটা ভাবছে সেরকম কিছু নয়, সেই বাংলোটা অন্য কারোর। পলাশ এবং তার পরিবার সেই বাংলোতে চলে যায় এবং ভিতরে প্রবেশ করে। ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানকার সৌন্দর্য এবং চাকর বাকর দেখে রিঙ্কি অবাক হয়ে যায়। রিঙ্কি প্রথম থেকেই এরকম পরিবেশে থাকতে চাইছিল। দেখতে দেখতে নতুন বাংলোতে কয়েকদিন কেটে যায়। এরকমই একদিন রিঙ্কি যখন হলরুমে বসে ফোন ঘাঁটছিল, এমন সময় তার শাশুড়ি সেখানে আসে। বৌমা, বৌমা। হ্যাঁ মা, বলুন কি হয়েছে? বৌমা, আজ তুমি ব্রেকফাস্টে সকলের জন্য পরোটা আর আলু ভাজা বানিয়ে দাও। কি বললেন? আমি রান্না করব? আমি কেন ব্রেকফাস্ট বানাতে যাব? তুমি না বানালে কে বানাবে? তুমি এবাড়ির বৌমা, বিয়ের পর থেকে আজ পর্যন্ত এইসব কাজ তুমিই করেছো, তাহলে আজ ব্রেকফাস্ট বানানোর জন্য কে আসবে? তাছাড়া আজ রান্নার কথা শুনে তুমি এরকম অবাক হয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, আমি এতদিন পর্যন্ত রান্না করেছি, কিন্তু এখন আমি এত বড় বাড়ির মালিক। আমার স্বামী আমার জন্য এই বিশাল বাড়িটি কিনে দিয়েছে, আর এখানে চাকরের অভাবও নেই। তাই আজ থেকে আমি আর রান্না করব না। আপনি কোনো চাকরকে বলে দিন, সে রান্না করে দেবে। বৌমা, তোমার অনেক বড় ভুল হচ্ছে। এই বাড়িটা আমাদের নয়, এটা অন্য কারোর বাড়ি। তুমি গিয়ে পলাশের সঙ্গে একবার কথা বলো, তার পুরো কথাটা শোনার চেষ্টা করো। আমি পলাশের সঙ্গে কথা বলে নিয়েছি মা। মা, আপনাকে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, আজ থেকে আপনি আমাকে কোনো কাজ করতে বলবেন না। রিঙ্কি এই বলে আবার ফোন দেখতে শুরু করে দেয়। এরপর আরতি সেখান থেকে রান্নাঘরে চলে যায় এবং নিজেই সকলের জন্য ব্রেকফাস্ট বানাতে শুরু করে দেয়। কিছু সময় পর আরতি পলাশের কাছে যায় এবং তাকে রিঙ্কির এরকম ব্যবহারের ব্যাপারে জানায়। আমি আর কি করব মা, আমি তাকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু সে আমার কোনো কথা ভালোভাবে শুনতে চাইছে না। আমি যখন তার সঙ্গে এই ব্যাপারে কথা বলতে যাচ্ছি সেই সময় সে নানা রকম অন্য কথা বলে সেখান থেকে চলে যাচ্ছে। বাবা পলাশ, সে এখানে আসার পর থেকে বাড়ির কাজ করাই বন্ধ করে দিয়েছে। সারা দিন নতুন নতুন জামা কাপড় পরে এই বাড়িতে ঘুরে ঘুরে ফটো তুলতে থাকে। এভাবে চলতে থাকলে যেদিন এই বাংলো ছেড়ে আমরা নিজের বাড়িতে যাব সেই সময় রিঙ্কি পাগল হয়ে যাবে। তাছাড়া এসব কিছুর পর রিঙ্কি তোর সঙ্গে সম্পর্কও শেষ করে ফেলতে পারে। তোমার কথা বুঝতে পারছি মা, ঠিক আছে, আমি আজকেই রিঙ্কির সঙ্গে আবার এই ব্যাপারে কথা বলবো। কিছু সময় পর পলাশের একটা ফোন আসে এবং আর্জেন্ট কাজ থাকায় সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে রিঙ্কি তার বান্ধবীকে ফোন করে কথা বলতে শুরু করে। আরে হ্যাঁ চম্পা, কাল সকালে তুই বাকি দুজনকে নিয়ে এখানে চলে আসিস। আমি আরো কয়েকজন বন্ধুদেরকে ফোন করে বলে দিয়েছি, তারাও আসবে। 8 থেকে 10 জন না এলে এত বড় বাড়িতে আনন্দ করতে পারবি না। তোরা এসে ভালোভাবে ঘুরে ঘুরে আমাদের বাড়িটা দেখিস। আরে হ্যাঁ, আমি সকলকে নিয়ে ঠিক টাইমে পৌঁছে যাব। আচ্ছা রিঙ্কি, তুই পার্টির ব্যবস্থা করেছিস তো? আরে ওসব নিয়ে চিন্তা করিস না, পলাশ এখন কাজে বেরিয়েছে। সে কাজ থেকে বাড়ি ফিরলেই আমি তাকে নিয়ে মার্কেটে চলে যাব আর পার্টির সমস্ত জিনিসপত্র নিয়ে আসব। কাল সকাল থেকে রাত পর্যন্ত আমরা শুধু পার্টি করব। আচ্ছা ঠিক আছে, তোদের বাড়িতে অনেক চাকর বাকর আছে, তাই আমি তোকে একটা লিস্ট পাঠিয়ে দিচ্ছি। সেখানে লেখা আছে আমাদের কোন বন্ধু কি খেতে পছন্দ করে। তুই নিজের চাকরকে দিয়ে সমস্ত খাবার বানিয়ে দিস। আরে তুই কিচ্ছু চিন্তা করিস না চম্পা, সব কিছু হয়ে যাবে। রিঙ্কি তার বান্ধবীদের নিজের বাংলো দেখানোর জন্য ইনভাইট করে দেয়। ফোন রাখার পর চম্পা রিঙ্কিকে একটি খাবারের লিস্ট পাঠিয়ে দেয় এবং রিঙ্কি সেই লিস্ট দেখতে শুরু করে। কিছু সময় পর পলাশ যখন বাড়ি ফিরে আসে এমন সময় রিঙ্কি তার কাছে যায়। এতক্ষণ পর্যন্ত কোথায় ছিলে? আমি কখন থেকে তোমাকে ফোন করার চেষ্টা করছিলাম, কিন্তু তুমি ফোনও তুলছিলে না। আমি একটা মিটিং এ ছিলাম, তাই ফোন ধরতে পারলাম না। আচ্ছা রিঙ্কি, তোমার সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা আছে। ওসব কথা পরে হবে, আগে তুমি আমাকে মার্কেটে নিয়ে চলো। মার্কেটে? কিন্তু কেন? আমাদের এই বাংলোটিকে খুব ভালোভাবে সাজানো হবে, তাই আমি লিস্ট বানিয়ে রেখেছি। লিস্ট হিসেবে সেই সব জিনিসগুলো আনাতে হবে। আর একটা কথা, কাল সকালে আমার কয়েকজন বান্ধবী এখানে আসবে। নতুন বাড়িতে শিফট হওয়ার আনন্দে আমি একটা পার্টির আয়োজন করেছি, তার জন্য আমাকে অনেক কিছু আনতে হবে। চুপ করো রিঙ্কি, চুপ করো। এসব তুমি কি বলছো? আমি তোমাকে বারবার বলছি যে এই বাড়িটা আমাদের নয়। তুমি কি আমার কথা বুঝতে পারছো না?
পলাশ, এখন আমি মজা করতে চাই না, তুমি এসব কথা বলা বন্ধ করো। আমি তোমার সঙ্গে মজা করছি না রিঙ্কি, আমি আবার বলছি, এই বাড়ি, এই চাকর বাকর, এগুলো আমাদের নয় রিঙ্কি, এগুলো আমাদের নয়। এটা তুমি কি বলছো? আমি নতুন প্রজেক্টে সব টাকা লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু আমাদের কপাল খারাপ থাকায় কোর্ট থেকে স্টে অর্ডার লেগে গেছে। জানি না স্টে অর্ডার সরাতে আর কত সময় লাগবে। এসব কারণে আমাদের বাড়ি বিক্রি করে লোন শোধ করতে হয়েছে। তাছাড়া বিয়েতে তুমি যেসব গহনা পেয়েছিলে, মাকে সেই গহনা পর্যন্ত বন্ধক দিতে হয়েছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? নিজে তো বিক্রি হয়েই গেছো, আমার জিনিসে হাত দিতে গেলে কেন? আমি অনেক দিন থেকে তোমাকে বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথা ভালোভাবে শুনলে না। এবার ভালো করে শোনো, আমরা কেন এই বাংলোতে এসেছি। আমাদের ব্যবসা খারাপ হয়ে যাওয়ায় একদিন বাবা তার বন্ধু রমেন বাবুকে ফোন করে। ভাই রমেন, আমরা দুজন একসঙ্গে বিজনেস শুরু করেছিলাম। তুই কত উন্নতি করে নিয়েছিস, কিন্তু আমি সেই হিসেবে কিছুই করতে পারলাম না। নতুন প্রজেক্টে লস হওয়ার পর আমি শেষ হয়ে গেছি। এবার এমন অবস্থা হয়ে গেছে যে নিজের বাড়িটাও বিক্রি করে দিতে হবে। কি করব কিছুই বুঝতে পারছি না। ভাই প্রদীপ, তুই চিন্তা করিস না, তুই একটা কাজ কর, নিজের ফ্যামিলি নিয়ে আমার বাংলোতে শিফট হয়ে যা। যতদিন পর্যন্ত তোদের অবস্থা ভালো হবে না, তোরা সেখানেই থাকিস। এমনিতেই আমি দুবাই শহরে থাকি, 1 বছর 2 বছরে একবারের জন্য দেশে যাই। আমার বাংলোতে তোদের কোনো রকম সমস্যা হবে না। সেখানে আমাদের চাকর বাকরও আছে যারা বাংলোর খেয়াল রাখে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, তোর এই উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না। বন্ধুদের মাঝে উপকার কিসের? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই শিফট হয়ে যাস। এবার আমি রাখছি। এবার শুনলে তো কিভাবে আমরা এই বাংলোতে শিফট হয়েছি। তার মানে তুমি আমার সঙ্গে ধোঁকা করেছো? এত বড় ধোঁকা দিতে তোমার লজ্জা করলো না? আগে কেন বলনি যে এই বাংলোটি তোমার বাবার কোনো বন্ধুর? তোমরা শুধুমাত্র এই বাড়ির খেয়াল রাখার জন্য এখানে আছো, তার মানে তোমরা এই বাড়ির চাকর। রিঙ্কি, এবার তুমি আমার বাবার অপমান করছো। ভিকিরিদের আবার মান সম্মান কিসের? আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি, আর কোনোদিনও এই বাড়িতে ফিরে আসবো না। সেদিন আমি তোমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি বাড়ি ছেড়ে চলে গেলে। একবার ভেবে দেখো, সেদিন থেকে আজ পর্যন্ত আমি কখন তোমাকে ধোঁকা দিয়েছি। আমি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে এই বাড়িটা আমাদের নয়, কিন্তু তুমি একবারের জন্যও আমার কথা শোনোনি। তারপর যখন তুমি সত্যিটা জানতে পারলে, তখন নিজের মায়ের বাড়ি চলে গেলে। পলাশ রিঙ্কিকে এসব কথা বলে তার পুরানো সময়ের কথাগুলো মনে করিয়ে দিচ্ছিল। এইভাবে ভালো ভালো কথা বললে তুমি আমাকে মানাতে পারবে না পলাশ। আমি জীবনে ধনী হয়ে থাকতে চাই। এখন আমি বুঝতে পেরে গেছি যে তোমার সঙ্গে থাকলে আমার এই স্বপ্নগুলো কোনোদিনও পূরণ হবে না। এরকম করে বলো না রিঙ্কি, তুমি শুধু আমার সঙ্গে থাকো। আমি তোমাকে কথা দিচ্ছি, একদিন আমি তোমার সমস্ত স্বপ্ন পূরণ করব। তোমাকে হাসি খুশি দেখার জন্য আমি সবকিছু করতে পারবো রিঙ্কি। তোমার কাছ থেকে আমি আর কোনো কিছুর আশা করছি না পলাশ। আমার মতো মেয়েকে হাসি খুশিতে রাখার ক্ষমতা তোমার নেই। পৃথিবীতে এত ভালো ভালো ছেলে থাকার সত্ত্বেও তোমার মতো বেকার ছেলের সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। মায়ের বাড়িতে থাকতে গেলাম, তারাও আমাকে বেশি দিন পর্যন্ত সেখানে থাকতে দিল না। আরে রিঙ্কি, সবার ব্যাপারে খারাপ খারাপ কথা ভেবো না। তোমার মায়ের বাড়ির লোকেরা তোমার ভালো চায়, তাই তোমাকে এখানে পাঠিয়ে দিয়েছে। আমিও তোমাকে সুখে রাখতে চাই। তুমি কি চাও আর কি চাও না তা জেনে আমার কোনো লাভ নেই। রিঙ্কি এই বলে অন্য রুমে চলে যায়। পলাশ এবং তার বাবা মা রিঙ্কিকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রিঙ্কি তাদের কোনো কথাই শোনে না। এমনিতেই তাদের বিজনেস ভালোভাবে না চলায় সকলে অনেক চিন্তিত ছিল, কিন্তু তার উপর থেকে রিঙ্কি এরকম ব্যবহার করায় সকলে আরো বেশি বিপদে পড়ে যায়। এরকমই একদিন রিঙ্কি যখন হলরুমে বসেছিল, এমন সময় তার শাশুড়ি তার কাছে যায়। রিঙ্কি, আমি লাঞ্চ বানিয়ে দিয়েছি, এখন আমি মন্দিরে যাচ্ছি। তোমার খিদে পেলে তুমি খাবারটা খেয়ে নিও। মন্দিরে গেলেও আপনাদের জীবনে কোনো রকমেরই পরিবর্তন হবে না মা। তুমি এরকম করে বলছো কেন রিঙ্কি? তুমি এই বাড়ির বউমা, তাই নিজের পরিবারের ব্যাপারে তোমাকে ভালো ভালো কথা বলা দরকার। হ্যাঁ, আমি ভালো কথা বলতে পারবো না। আপনার যখন মন্দিরে যেতে এতই বেশি ইচ্ছে করছে, তাহলে যান, আমার তাতে কি। আচ্ছা, আজ কি রান্না করেছেন সেটা বলে যান। আজ ডাল ভাত আর 2 রকমের সবজি বানিয়েছি। মাত্র এই কয়েক রকমের জিনিস রান্না করেছেন? আমি আপনাকে কতবার বলেছি আমি চিকেন খেতে ভালোবাসি, তাই আমার জন্য প্রত্যেকদিন চিকেন রান্না করবেন। আমি শাকসবজি খেতে পারি না। এমনিতেই তুমি বাড়ির কোনো কাজই করো না, সমস্ত কাজ আর রান্না বান্না আমাকেই করতে হয়। তার উপরে বসে বসে এমন অর্ডার দিচ্ছ যেন তুমি কোনো মহারাজার মেয়ে।
মা, আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, এরপর থেকে আমার বাবা মায়ের ব্যাপারে আর কিচ্ছু বলবেন না। আমার বাবা মা যেমন আছে খুব ভালো আছে, তারা আপনাদের মতো ভিখিরি নয়। সত্যি বৌমা, তোমার সঙ্গে কথা বলাই বেকার। আরতি এই বলে সেখান থেকে চলে যায়। শাশুড়ির চলে যাওয়ার পর রিঙ্কি বসে বসে কিছু ভাবতে শুরু করে। ভেজ খাবার আমি খেতে পারবো না, এক কাজ করি, বাইরে গিয়ে কোনো রেস্টুরেন্টে লাঞ্চ করে নেব। শাশুড়ির মন্দিরে চলে যাওয়ার পর রিঙ্কি ভালোভাবে তৈরি হয়ে লাঞ্চ করার জন্য একটি বড় রেস্টুরেন্টে পৌঁছায়। রিঙ্কি সেখানে গিয়ে অনেক খাবার অর্ডার করে এবং ভালোভাবে খাওয়া দাওয়া করে। রিঙ্কিকে শ্বশুরবাড়ি থেকে যত টাকা দেওয়া হয়েছিল তার বেশিরভাগ টাকাই সে লাঞ্চ করতে গিয়ে শেষ করে দেয়। খাওয়া দাওয়া শেষ হলে রিঙ্কি একটি শপিং মলে গিয়ে অনেক কিছু কেনাকাটা করে। আরে বাহ, এই ড্রেসটা কত সুন্দর! এই ড্রেসটার দাম তো 5,000 টাকা, এখন আমার কাছে মাত্র 2,000 টাকা পড়ে আছে। এই ড্রেস আমি কিভাবে কিনবো? পলাশকে বললে সে পরিষ্কার বারণ করে দেবে, তাছাড়া সেই ভিখিরি কিভাবে টাকা পাবে? রিঙ্কির কাছে টাকা না থাকায় সে অনেক চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষণ চিন্তা করার পর তার মাথায় একটি বুদ্ধি আসে। অনেক হয়েছে, এবার আমি পলাশের কাছে আর টাকা চাইবো না। এবার থেকে আমি চাকরি করব আর নিজের থেকে টাকা ইনকাম করব। সারাদিন বাড়িতে থাকি, তাই শাশুড়ি মা আমাকে নানা রকম কাজ দেওয়ার চেষ্টাও করে। আমি চাকরি করতে শুরু করে দিলে আমার টাকার আর চিন্তা হবে না। রিঙ্কি ভেবে নিয়েছিল এবার থেকে সে চাকরি করবে, তাই সে বিভিন্ন অফিসে ইন্টারভিউ দেওয়া শুরু করে দেয়। অপরদিকে রিঙ্কির মায়ের বাড়িতে একদিন কমলা যখন তার 2 বৌমায়ের সঙ্গে বসেছিল, এমন সময় কমলা বলে, অনেকদিন হয়ে গেল রিঙ্কির সঙ্গে কথা হয়নি। আরে রচনা, তোমার কি তার সঙ্গে কথা হয়েছিল? আমি তাকে ফোন করতে থাকি, কিন্তু সে আমার ফোন রিসিভই করে না। মা, রিঙ্কি আমার আর মিনার সঙ্গেও কথা বলে না। সে মনে করে আমরা তার থেকে হিংসে করি, তাই আমাদের থেকে দূরে দূরে থাকে। হয়তো তুমি ঠিকই বলছো রচনা, কিন্তু সে মনে মনে কি ভাবে এটা তো আমরা দূর করতে পারবো না। শুধু একটু কথা হয়ে গেলে সে ভালো আছে জানতে পারলেই শান্তি হয়ে যেতাম। আরে মা, যারা সবসময় মিথ্যা কথা বলে তারা এভাবে ভয়ে ভয়েই থাকে। রিঙ্কি আমাদেরকে অনেক কিছু বাড়িয়ে বাড়িয়ে বলে ফেলেছে, তাই আমাদের থেকে দূরে দূরে থাকছে। না হলে আমরা যদি তার সত্যিটা জানতে পেরে যাই তাহলে সে অনেক লজ্জিত হয়ে যাবে। ও সব কথা বাদ দাও, তোমরা পারলে একবার তার স্বামীর সঙ্গে কথা বলে নাও। রিঙ্কি কেমন আছে তার কাছে জেনে নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে মা, আমি না হলে পলাশকে ফোন করে তার সঙ্গে কথা বলে নেব। পরের দিন সকালে রিঙ্কির শ্বশুর বাড়িতে পলাশ যখন বসেছিল, এমন সময় রিঙ্কি তৈরি হতে থাকে। রিঙ্কিকে তৈরি হতে দেখে পলাশ বলে, রিঙ্কি, মা বলছিল তুমি প্রতিদিন বাড়ি থেকে বেরিয়ে যাও, তাছাড়া আজকেও তুমি তৈরি হয়ে কোথায় যাওয়ার প্ল্যান করছো? তুমি এমন ভাবে ড্রেস করেছো, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি চাকরি করতে যাচ্ছ। হ্যাঁ, চাকরি করতে যাচ্ছি। তুমি তো ভিখিরি মানুষ, আমার খরচ তুমি বহন করতে পারবে না, তাই এবার থেকে আমাকে চাকরি করতে হবে। এটা ভালো কথা যে তুমি চাকরি করার সিদ্ধান্ত নিয়েছো, কিন্তু আমাকে এই ব্যাপারে জানিয়ে দিলে আমার ভালো লাগতো। তোমাকে বলতে যাব কেন? তুমি স্বামী হওয়ার যোগ্যই নয়। আজ পর্যন্ত তুমি আমার জন্য কি করেছো? প্রথম থেকে আজ পর্যন্ত তুমি শুধু আমাকে মিথ্যা কথাই বলে গেছো। তুমি এরকম করে কেন বলছো রিঙ্কি? ঠিক আছে, এবারে আমি যাচ্ছি। তোমার সঙ্গে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। রিঙ্কি এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং অফিসে গিয়ে কাজ করতে শুরু করে দেয়। রিঙ্কি তার মায়ের বাড়িতে নতুন কাজের ব্যাপারে কিছু জানায় না। রিঙ্কির মা, দাদা এবং বৌদি বারবার তাকে ফোন করতে থাকে, কিন্তু রিঙ্কি কারোর ফোনও রিসিভ করে না। তারা রিঙ্কিকে শ্বশুর বাড়িতে রেখে যাওয়ায় রিঙ্কি তাদের উপরে অনেক রেগে গিয়েছিল। আরে বাহ, চাকরিতে একদম সেটেল হয়ে গেছি, এখানে কাজ করতে খুব ভালো লাগছে। রিঙ্কির চাকরি করতে করতে কয়েকদিন কেটে যায়। এরকমই একদিন রিঙ্কির ছোট বৌদি মিনা যখন মার্কেটে যাচ্ছিল, এমন সময় সে রিঙ্কিকে দেখতে পায়। রিঙ্কি সেই সময় নিজের অফিস থেকে বেরিয়ে শপিং মলের দিকে যাচ্ছিল। রিঙ্কিকে দেখে মিনা অবাক হয়ে যায়। আরে, রিঙ্কি এরকম অফিসের জামা পরে আছে কেন? তাছাড়া তার গলায় আইডি কার্ডও ঝুলছে। এবার সবকিছু বোঝা যাচ্ছে। আরে রিঙ্কি, রিঙ্কি! আরে বৌদি এখানে? তার এই সময় এখানে আসার ছিল? যাই, একবার দেখা করে নি, না হলে আবার নানা রকমের কথা বলবে। রিঙ্কি এসব কথা ভাবতে ভাবতে মিনার কাছে যায়। আরে রিঙ্কি, তুমি চাকরি করা শুরু করেছো? হ্যাঁ, তাতে কি হয়েছে?
আমরা তোমাকে এতবার কল করলাম, তুমি আমাদের কল রিসিভ করলে না কেন? তাছাড়া এটাও বললে না যে তুমি আজকাল চাকরি করা শুরু করে দিয়েছো। তোমাদেরকে এসব ব্যাপারে বলা আমি ইম্পর্টেন্ট মনে করি না। হ্যাঁ, ইম্পর্টেন্ট মনে করবেই বা কেন? তুমি যেভাবে আমাদের সামনে বড়লোক হওয়ার নাটক করেছিলে, সেই হিসেবে তোমার চাকরি করা মানায় না। তাহলে কি এতদিন পর্যন্ত তুমি আমাদেরকে মিথ্যা কথা বলেছিলে? হ্যাঁ, আমি সব মিথ্যা কথাই বলেছিলাম এতদিন পর্যন্ত। আমার শ্বশুর বাড়ির সকলে ভিখিরি, তাদের বিজনেস শেষ হয়ে গেছে। আমরা যেই বাংলাতে থাকি সেটাও আমাদের নয়, আমরা সেখানকার চাকর। আচ্ছা, এই ব্যাপার? আমি তো আগেই ভেবে নিয়েছিলাম যে এরকমই কিছু একটা হবে। ভালোই হয়েছে তুমি নিজেই বলে দিলে। ঠিক আছে, এবারে আমি যাই। মিনা এই বলে সেখান থেকে চলে যায়। মিনার চলে যাওয়ার পর রিঙ্কি অনেক দুঃখী হয়ে যায়। আরে, এটা আমি কি করে দিলাম? রাগের মাথায় আমি সব সত্যি কথা বলে ফেললাম। এবারে সবাই আমার ব্যাপারে জানতে পেরে যাবে। যাই, তাড়াতাড়ি বাড়ি গিয়ে মাকে ফোন করে বলতে হবে। এরপর রিঙ্কি অফিসের কাজ শেষ করে বাড়ি ফিরে তার মাকে ফোন করে। আমরা সবকিছু আগে থাকতেই জানি রিঙ্কি, আমরা শুধু তোর মুখেই এই সমস্ত কথা শুনতে চাইছিলাম। সবকিছু আগে থাকতেই জানো? তোমরা কি জানো মা? হ্যাঁ, পলাশ তোর দাদার সঙ্গে দেখা করে সবকিছু বলে দিয়েছিল, কিন্তু তোর খারাপ না লাগে তাই তোর সামনে এসব কথা বলেনি। মায়ের মুখে এসব কথা শোনার পর রিঙ্কি ফোন কেটে দেয়। হে ঈশ্বর, এসব কি হয়ে গেল? এবারে আমি কি করব? আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। শ্বশুর বাড়ির খারাপ অবস্থার ব্যাপারে সবাই জেনে যাওয়ায় রিঙ্কি পলাশের উপর প্রচন্ড রাগ করে বসেছিল। রিঙ্কি বসে বসে ভাবতে থাকে পলাশ বাড়ি ফিরলে তার সঙ্গে ঝগড়া করবে। আজকাল রিঙ্কি সবসময় পলাশ এবং তার বাবা মায়ের সঙ্গে ঝগড়া করার সুযোগের অপেক্ষায় থাকত। কিছু সময় পর পলাশ যখন বাড়ি ফিরে, এমন সময় রিঙ্কি তার কাছে যায়। পলাশ, তুমি দাদাকে আমাদের বাড়ির অবস্থার ব্যাপারে জানিয়েছিলে কেন? হ্যাঁ, তাতে কি ভুল হয়েছে? সে আমাদের দাদা, তাছাড়া আমাদের পরিবারের একজন সদস্য। আমাদের কোনো রকম সমস্যা হলে তাদেরকে জানানো দরকার। তাদেরকে জানালে তাদের কাছ থেকে কোনো ভালো উপদেশ পাওয়া যেতে পারে। এসব ব্যাপারে তুমি কিছু জানো না পলাশ। আমাদের এরকম অবস্থার ব্যাপারে জানার পর আমার বৌদি হয়তো আমার উপর অনেক হাসাহাসি করছে। আরে না না, তোমার বৌদিরা অনেক ভালো, তারা কখনো এরকম করবে না। আমার তো প্রায় সময় তাদের সঙ্গে কথা হয়। তারা এটাই মনে করে যে তোমার বুদ্ধি কম থাকার কারণে তুমি এরকম ব্যবহার করো। আসল কথা এটাই যে তোমার মায়ের বাড়িতে শুধুমাত্র তুমি এরকম, যে বাকি কারোর সঙ্গে ম্যাচ করে না। তুমি কোনো কাজের নয়। মুখ সামলে কথা বলো পলাশ, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এরপর থেকে রিঙ্কি নিজের মায়ের বাড়ির কারোর সঙ্গেই সম্পর্ক রাখে না। মায়ের বাড়ি থেকে ফোন এলে রিঙ্কি তাদের ফোন রিসিভ করতো না। তারা সকলে এখানকার সত্যি কথা জানতে পেরে গেছে। মায়ের বাড়িতে আমার মান সম্মান আর কিছুই থাকলো না। আমি তাদের সঙ্গে আর কোনো রকম যোগাযোগ রাখবো না। রিঙ্কি তার মায়ের বাড়ির সকলের থেকে আলাদা হয়ে যায়, কিন্তু ভালোভাবে নিজের চাকরি করতে থাকে। চাকরি করে রিঙ্কি যা টাকা পেত সেটা নিজের শপিং এবং খাওয়া দাওয়ার পেছনেই শেষ করে দিত। একদিন রিঙ্কির শ্বশুর বাড়িতে পলাশ যখন বসেছিল, এমন সময় আরতি তার কাছে আসে। বাবা পলাশ, আর কতদিন পর্যন্ত এভাবে দুঃখী হয়ে থাকবি? এমনিতেই রিঙ্কির এই বাড়িতে থাকা আর না থাকা এক সমান। অনেক ভুল মেয়ের সঙ্গে আমরা তোর বিয়ে দিয়ে ফেলেছি। এখনো সময় আছে, তাকে তুই ছেড়ে দে। হয়তো সে নিজের মায়ের বাড়িতেই বেশি ভালো থাকবে। আমি যদি তাকে মায়ের বাড়ি পাঠিয়ে দিই তাহলে আমার কি হবে মা? আমি একা কিভাবে থাকবো? এখানে থেকেও তো সে তোর সঙ্গে নেই পলাশ। তুই কতদিন পর্যন্ত নিজেকে মিথ্যা আশা দিবি? তোকে নিজের জীবনে এগিয়ে যেতে হবে। আমার কথা শোন, এবারে তুই দ্বিতীয় বিয়ে করে নে। না মা, এটা আমি করতে পারবো না। আমি তাকে অনেক ভালোবাসি। সে খারাপ মেয়ে নয়, তার মাথায় একটু বুদ্ধি কম আছে, তাই এরকম করে। আজ না হলে কাল সে ঠিক হয়ে যাবে। এখনো তুই তার ব্যাপারে ভালো কথা চিন্তা করবি? আমি একদম ঠিক বলছি মা। আমি জানি তোমার জন্য তাকে সহ্য করা অনেক কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু মা, আজ যদি রিঙ্কি তোমার বৌমা না হয়ে তোমার মেয়ে হতো, তাহলে কি তুমি আমাকে এরকম কথা বলতে পারতে? বাবা পলাশ, তার নাটক আমি সহ্য করে নিতে পারবো, কিন্তু নিজের ছেলেকে দুঃখ পেতে দেখে আমার ভালো লাগে না। হয়তো আমাদের কপালটাই খারাপ যে আমাদেরকে এরকম দিন দেখতে হচ্ছে।
আরতি এবং পলাশ বারবার রিঙ্কিকে বোঝানোর চেষ্টা করত, কিন্তু রিঙ্কি তাদের কোনো কথাই শুনতো না। রিঙ্কি একইভাবে সকলের সঙ্গে ঝগড়া করত। এরকমই একদিন একটি প্রজেক্ট কমপ্লিট হওয়ার আনন্দে রিঙ্কিদের অফিসে একটি পার্টি দেওয়া হয়। আমাদের বস অনেক হ্যান্ডসাম, আমার তাকে অনেক পছন্দ হয়। আমি যদি তার মধ্যে একটা হাজবেন্ড পাই তাহলে আমার লাইফটাই সেট হয়ে যাবে। আরে টিনা, তুমি বসের ওয়াইফকে দেখোনি তাই এরকম বলছো। বসের ওয়াইফ আরো সুন্দর দেখতে। বসের ওয়াইফ সুন্দর হওয়ার সঙ্গে সঙ্গে অনেক ভালো মহিলা। আমি তার মতো ক্যারেক্টার আজ পর্যন্ত দেখিনি। বস অনেক লাকি যে তার মতো ওয়াইফ পেয়েছে। সে সব সময় নিজের হাজবেন্ডের সাপোর্ট করে। সে নিজের হাজবেন্ডের সাপোর্ট করবে নাই বা কেন? সব সময় বসের টাকায় তো বিদেশে ঘুরে বেড়ায়, আর দামি দামি জামা কাপড়ও পরে, দামি দামি গাড়ি চড়ে, আর দামি দামি জুতোও পরে। অফিসের লোকেদের কথা শুনে রিঙ্কি মনে মনে তার বসের ব্যাপারে ভাবতে শুরু করে। ওয়াও, বস নিজের ওয়াইফকে কত ভালো লাইফ দিয়েছে। আমি যদি বসের মতো হাজবেন্ড পেতাম তাহলে কত ভালো হতো। কিছু সময় পর অফিসের বস নিজের ওয়াইফকে সঙ্গে নিয়ে পার্টি অ্যাটেন্ড করার জন্য আসে। বস এবং তার ওয়াইফ দুজনকেই দেখতে অনেক সুন্দর ছিল। দেখে মনে হচ্ছিল দুজনকে একে অপরের জন্যই বানানো হয়েছে। তারা যখন পার্টি করছিল এমন সময় রিঙ্কি দূরে দাঁড়িয়ে বসের দিকে তাকিয়ে থাকে। রিঙ্কিকে এরকম তাকিয়ে থাকতে দেখে টিনা তার কাছে আসে। কি হয়েছে রিঙ্কি? আমি নোটিস করছি তুমি অনেকক্ষণ থেকেই বসের দিকে তাকিয়ে আছো। আরে না না, কিছু হয়নি। আমি কেন বসের দিকে তাকিয়ে থাকবো? আচ্ছা ঠিক আছে, চলো বসের ওয়াইফের সঙ্গে গিয়ে ছবি তুলবো। বসের ওয়াইফকে কত সুন্দর দেখতে। তুমি গিয়ে তার সঙ্গে ছবি তুলে নাও, আমার ইচ্ছে নেই। এরপর টিনা সেখান থেকে চলে যায়। টিনার চলে যাওয়ার পর রিঙ্কি মনে মনে অনেক দুঃখী হয়ে পড়ে। রিঙ্কি যেমন জীবনের স্বপ্ন দেখছিল তার অফিসের বস এবং তার ওয়াইফ তেমন ভাবেই জীবন কাটাচ্ছিল। আমি আর পলাশের সঙ্গে অ্যাডজাস্ট করার চেষ্টা করব না। এবার থেকে আরো ভালোভাবে অফিসের কাজ করব আর বসকে ইমপ্রেস করার চেষ্টা করব। আমাকে কোম্পানিতে আরো ভালো পোস্ট নিতে হবে। অনেক ভালো পজিশনে পৌঁছে গেলে তবেই আমি বসের মতো কোনো বিজনেসম্যানের সঙ্গে বিয়ে করতে পারবো। তারপর আমার লাইফ সেটেল হয়ে যাবে। এমনিতেই আমাকে অনেক সুন্দর দেখতে। আমি যদি দ্বিতীয় বিয়ে করি তারপরেও হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসবে। এরপর থেকে রিঙ্কি খুব ভালোভাবেই নিজের কাজ করতে শুরু করে। সে ভেবেই নিয়েছিল ভালোভাবে কাজ করে খুব তাড়াতাড়ি ভালো পজিশনে পৌঁছে যাবে। সেদিন রাতের বেলা বাড়ি ফেরার পরেও রিঙ্কি অফিসের কাজ করতে থাকে। রিঙ্কিকে এভাবে কাজ করতে দেখে পলাশ তার কাছে আসে। রিঙ্কি, রাত 12টা বেজে গেল, তুমি এখনো কাজ করছো কেন? তোমার সাথে কথা বলার মতো সময় নেই। যা বলার আছে তাড়াতাড়ি বলো আর এখান থেকে চলে যাও। এটা তোমার কেমন কাজ যেটা 24 ঘন্টা করতে হচ্ছে? নিজের স্বামীর সঙ্গে কথা বলার মতো 1 মিনিট সময় তোমার কাছে নেই? আমি তোমার সঙ্গে কোন রকম কথা বলতেই চাইছি না পলাশ। শুধু শুধু আমাকে ডিস্টার্ব না করে এখান থেকে চলে যাও। হ্যাপি অ্যানিভার্সারি রিঙ্কি, আজ আমাদের বিবাহ বার্ষিকী। এটা তুমি ভুলে গেলে কি করে? এরকম অ্যানিভার্সারি মনে রেখে কি লাভ? রিঙ্কি, আজ না হলে কাল তুমি আমার ভালোবাসা বুঝতে পারবে। আচ্ছা রিঙ্কি, আমি ভাবছিলাম কাল যদি তুমি অফিস থেকে ছুটি নিয়ে নাও তাহলে সকাল থেকে আমরা ঘুরে বেড়াবো এবং তারপর একটা ভালো রেস্টুরেন্টে লাঞ্চ করার পর সন্ধেবেলায় মুভি দেখতে যাব। আইডিয়াটা কেমন? না না, আমার জন্য সম্ভব হবে না। কাল আমি ছুটি নিতে পারবো না। অনেক ইম্পর্টেন্ট প্রজেক্টের উপরে আমার কাজ চলছে। তাছাড়া কাল একটা মিটিংও আছে। আচ্ছা ঠিক আছে, এবার তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। গুড নাইট। তার মানে তুমি ছুটি নিতে পারবে না? না, পারবো না। আর একটা কথা ভালো করে শোনো, আমি এরকম একটা বেকার মানুষের সঙ্গে অ্যানিভার্সারি সেলিব্রেট করতেও চাই না। তাই ছুটি থাকলেও আমি তোমার সঙ্গে যেতাম না। রিঙ্কির কথা শুনে পলাশ দুঃখী হয়ে যায়। অপরদিকে পলাশকে এভাবে কথা শুনিয়ে রিঙ্কি অনেক খুশি হয়। পরের দিন সকালে রিঙ্কি তাড়াতাড়ি তৈরি হয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। রিঙ্কি অফিসে পৌঁছে সিইও স্যারের খোঁজ করতে থাকে। আরে টিনা, সিইও স্যার কোথায়? আরে রিঙ্কি, আজ স্যার অফিসে আসতে পারবে না। বাড়িতে তার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। কিন্তু টিনা, স্যার কাল আমাকে একটা ইম্পর্টেন্ট কাজ দিয়েছিল। সেই কাজটা আমি কমপ্লিট করে দিয়েছি। সেটা তো বসকে দেখানোর দরকার ছিল। আরে রিঙ্কি, যদি খুব বেশি ইম্পর্টেন্ট কাজ থাকে তাহলে তুমি স্যারের বাড়ি চলে যেতে পারো। আমরা তো এরকমটাই করতাম। তাছাড়া আজ বস এবং ম্যাডাম দুজনেই বাড়িতে আছেন। তুমি তাদের বাড়িতে চলে গেলে বেশি ভালো হবে।
আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বসের বাড়িতেই চলে যাচ্ছি। এরপর রিঙ্কি অফিস থেকে বেরিয়ে পড়ে এবং কিছু সময় পর বসের বাড়ির বাইরে পৌঁছায়। ও মাই গড, কত সুন্দর বাড়ি! মনে হচ্ছে বিদেশি ইঞ্জিনিয়ারকে দিয়ে এই বাড়িটা বানানো হয়েছে। আমিও বসের মতো একজনের সঙ্গে বিয়ে করে এরকম একটা বাড়িতে থাকবো। এরপর রিঙ্কি বাড়ির কাছে গিয়ে ডোরবেল বাজাতে শুরু করে, কিন্তু অনেক সময় পর্যন্ত অপেক্ষা করার পরেও কেউ দরজা খোলে না। আমি কখন থেকে দরজা নক করছি, কিন্তু কেউ খুলছে না কেন? এত বড় বাড়িতে কোনো চাকর বাকরও দেখতে পাচ্ছি না। রিঙ্কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবছিল। এমন সময় বসের ওয়াইফ জুলি এসে দরজা খোলে। হ্যাঁ বলো, কি চাই? ম্যাডাম, আমার নাম রিঙ্কি। আমি একটা ইম্পর্টেন্ট কাজের জন্য স্যারের সঙ্গে কথা বলতে এসেছি। আমাদের অফিসের একজন আমাকে এখানে আসতে বলল। আচ্ছা ঠিক আছে, ভেতরে চলে এসো। এরপর জুলি রিঙ্কিকে নিয়ে বাড়ির ভেতরে যায় এবং দুজনে সোফার উপরে বসে পড়ে। ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? আপনাকে দেখে কিরকম একটা মনে হচ্ছে যে আপনি কান্নাকাটি করছিলেন। আপনার চোখ দেখেই কান্না কান্না মনে হচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমি কান্নাকাটি করছিলাম। আসলে আমি নিজের জীবন শেষ করে ফেলতে যাচ্ছিলাম, কিন্তু সেই সময় তুমি বেল বাজিয়ে দিলে। কি বললেন? আপনি নিজের জীবন শেষ করে দিতে যাচ্ছিলেন? কিন্তু কেন ম্যাডাম? সবকিছু ঠিক আছে তো? তাছাড়া স্যার কোথায়? কিছু ঠিক নেই। অনেকদিন থেকে নকল হাসি হেসে আর হাসি খুশিতে থাকা নাটক করে আমি বিরক্ত হয়ে গেছি। লোক দেখানোর জন্য বরের সঙ্গে হ্যাপি থাকার নাটক আর করতে পারবো না। জুলি এসব কথা বলতে বলতে কান্নাকাটি করতে শুরু করে দেয়। জুলিকে এভাবে কাঁদতে দেখে রিঙ্কি অবাক হয়ে যায়। তার মানে আপনি আর স্যার একসঙ্গে হ্যাপি নেই? আজ পর্যন্ত কারোর সামনে আমি নিজের মনের কথা বলতে পারিনি, কারণ আমি চাইতাম না যে আমার হাজবেন্ডের সম্মান শেষ হয়ে যাক। তোমার জন্য আজ আমি আত্মহত্যা করতে গিয়েও আটকে গেলাম, তাই আমি তোমাকে সব কথা জানাতে চাই। তোমার কাছ থেকে আমি কোনো কথা লুকাতে চাই না। আজ থেকে 2 বছর আগের কথা। এরপর জুলি নিজের পুরানো সময়ের কথা বলতে শুরু করে। জুলি প্লিজ, এসব নাটক বন্ধ করো। আমি ড্রামা করছি না মনোজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার সঙ্গে এরকম করতে পারো না। আমি তোমার ওয়াইফ। তাতে কি হয়েছে? আমার তোমাকে আর ভালো লাগে না। আমি মোনাকে ভালোবাসি, তাকে আমার খুব ভালো লাগে। মনোজ, যখন তোমার কাছে কিচ্ছু ছিল না তখন আমরা একে অপরকে পছন্দ করে লাভ ম্যারেজ করেছিলাম। আর তুমি যে জায়গায় আছো সেটার জন্য আমি নিজের সবকিছু শেষ করে ফেললাম। আমার ব্যাংকে যত টাকা ছিল, আমার যত সম্পত্তি ছিল, সব আমি তোমাকে দিয়ে দিলাম। তাছাড়া আমি তোমার উপর কত বিশ্বাসও করেছিলাম। আমার আর আমার ফ্যামিলির কারণে আজ তুমি এত সফল হতে পেরেছো। সফল হওয়ার পর তুমি আমাকেই ধাক্কা মেরে বার করে দিতে চাইছো। এসব বেকার কথার জন্য আমার কাছে সময় নেই। তুমি চাইলে এই বাড়িতে আমার স্ত্রী হয়ে থাকতে পারো, কিন্তু তোমার সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক থাকবে না। যদি এভাবে থাকতে পারো তাহলে ঠিক আছে, না হলে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তুমি শুনলে তো রিঙ্কি, আমি এই বাড়িতে আছি, কিন্তু মনোজ আমাকে নিজের ওয়াইফ মনেই করে না। মানে আপনি গত 2 বছর থেকে নিজের হাজবেন্ডের সঙ্গে অন্য একজন মহিলাকে সহ্য করছেন? তুমি একদম ঠিকই বলেছ। এসব কিছুর কারণেই আমার মনে আর কোনো সাহস নেই। তাহলে আপনি এখান থেকে চলে যাচ্ছেন না কেন? আপনি কেন এখানে থেকে এত কিছু সহ্য করছেন? আমি মনোজকে অনেক ভালোবাসতাম। আমি কোনোদিনও ভাবিনি যে তাকে ছাড়া আমাকে বাঁচতে হবে। মনোজ ভালো করেই জানে আজ আমার জন্মদিন, কিন্তু তারপরেও সে আমাকে উইশ পর্যন্ত করেনি। এখনো সে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গেই কোনো হোটেলে সময় কাটাচ্ছে। ম্যাডাম, এখনো বেশি দেরি হয়নি। আপনি বসকে ছেড়ে দিন আর নিজের জীবনে এগিয়ে যান। যেখানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো রকম ভালোবাসা নেই, সেরকম রিলেশনে না থাকাই ভালো। আপনারা শুধু লোক দেখানোর জন্য আর স্ট্যাটাস মেনটেন করার জন্য হাসি খুশিতে থাকার নাটক করছেন। তুমি একদম ঠিকই বলেছো রিঙ্কি। আমি মারা গেলে মনোজ আরো বেশি খুশি হবে। যদি আমি নিজের ভাগের সম্পত্তি নিয়ে এখান থেকে দূরে কোথাও চলে যাই আর শান্তিতে জীবন কাটাই, এটাই আমার জন্য ভালো হবে। আমি মনোজের চেহারা পর্যন্ত দেখতে চাই না। আপনি একদম ঠিকই বলেছেন ম্যাডাম। এরকম করলে আপনার ভবিষ্যৎ অনেক ভালো হবে। সে আপনার জন্মদিনে আপনাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে সময় কাটাচ্ছে। এরকম একটা মানুষের সঙ্গে থাকার কোনো মানেই হয় না। রিঙ্কি নিজের বসের ওয়াইফকে বোঝানোর পর সেখান থেকে বাইরে বেরিয়ে পড়ে। রিঙ্কি গাড়ি করে বাড়ির দিকে ফিরতে থাকে, কিন্তু যেতে যেতে সে পলাশের ব্যাপারে ভাবতে শুরু করে। এটা ঠিক কথা,
যে বস নিজের ওয়াইফের সঙ্গে ভালো ব্যবহার করেনি, কিন্তু আমিও পলাশের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। খারাপ ব্যবহারের দিক থেকে আমিও বসের থেকে কম নয়। পলাশকে আর তার পরিবারকে আমি অনেক দুঃখ দিয়েছি, সব সময় তাদের সঙ্গে ঝগড়া করেছি। রিঙ্কি পলাশের সঙ্গে যেরকম ব্যবহার করেছিল সেসব কথা ভেবে দুঃখী হয়ে যায়। রিঙ্কি ভেবেছিল ধনী হয়ে গেলে তার সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু আজ বসের ওয়াইফকে দেখে তার সেই ধারণা ভেঙে গিয়েছিল। ভেবেছিলাম গাড়ি বাড়ি টাকা পয়সা হয়ে গেলে আমি পৃথিবীর সমস্ত সুখ পেয়ে যাব, কিন্তু আজ বুঝতে পারলাম এসবের মধ্যে আসল আনন্দ থাকে না। নিজের পরিবারের সঙ্গে থাকলেই তবে আসল সুখ পাওয়া যায়। রিঙ্কি বাড়ি যাওয়ার পথে একটি পার্কের সামনে গিয়ে দাঁড়ায় এবং সেখানে রাখা একটি চেয়ারে বসে আরো কিছু চিন্তা করতে শুরু করে। বাইরে থেকে দেখলে মনে হয় বস আর তার ওয়াইফ খুব ভালোভাবেই জীবন কাটাচ্ছে, কিন্তু আসল কথা জানতে পারলে সবাই অবাক হয়ে যাবে। এরকম লোক দেখানোর জন্য হাসি খুশিতে থাকার নাটক করে কারোরই কোনো লাভ নেই। বসের ওয়াইফকে কত সুন্দর দেখতে, তাছাড়া সে অনেক শিক্ষিত মহিলা, তারপরেও বস তার সঙ্গে ধোঁকা করলো। বসের ওয়াইফের সামনে আমি কিছুই নয়। আমি শুধুই উল্টোপাল্টা কথা চিন্তা করতে শুরু করেছিলাম, আর ভবিষ্যতে খারাপ কিছু করার সিদ্ধান্তও নিয়েছিলাম। ভালোই হয়েছে এখন আমি এসব ব্যাপারে বুঝতে পেরে গেছি, না হলে জানি না কি হতো। রিঙ্কি এতদিন পর্যন্ত যে সমস্ত ভুল কাজ করেছিল এবং যাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল সেসব কথা মনে করে কষ্ট পেতে থাকে। সে নিজের মায়ের বাড়ির কথা ভাবতে শুরু করে, যে কিভাবে সে নিজের মায়ের বাড়িতে সকলকে মিথ্যা কথা বলেছিল এবং তারা আসল কথা জেনে যেতে তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে নিয়েছিল। এসব কথা মনে করে তার খারাপ লাগতে থাকে। এরপর রিঙ্কি আবার বাড়ির দিকে হাঁটতে থাকে এবং পলাশকে ফোন করে। আরে, রিঙ্কি ফোন করেছে। আজ কত মাস পর সে নিজের থেকে আমাকে ফোন করলো। হ্যালো পলাশ, তুমি কোথায়? সাইটে কাজ হচ্ছে, ওখানে দাঁড়িয়ে কাজ দেখছি। কেন, কি হয়েছে? তুমি তাড়াতাড়ি নিজের কাজ শেষ করো, আমি তোমার সঙ্গে দেখা করার জন্য আসছি। তারপর দুজনে বাইরে লাঞ্চ করতে যাব। কি বললে? তুমি আমার সঙ্গে লাঞ্চ করতে যাবে? কিন্তু তোমার যে একটা মিটিং ছিল। আমি সেই মিটিংটা ক্যান্সেল করে দিয়েছি, তাছাড়া আমি জব ছেড়ে দিয়েছি। কি বললে? তুমি জব ছেড়ে দিয়েছো? কখন? এবারে তুমি আমাকে এত প্রশ্ন করা বন্ধ করো, আমি তোমার কাছেই যাচ্ছি। হ্যাপি অ্যানিভার্সারি পলাশ। হ্যাপি অ্যানিভার্সারি রিঙ্কি। এরপর রিঙ্কি কাজের সাইটে গিয়ে পলাশের সঙ্গে দেখা করে এবং দুজনে একসঙ্গে লাঞ্চ করার জন্য একটি রেস্টুরেন্টে পৌঁছায়। কিন্তু রিঙ্কি, হঠাৎ করে তুমি চেঞ্জ হয়ে গেলে কিভাবে? আমি নিজের ভুল বুঝতে পেরেছি পলাশ, তাই ভেবে নিয়েছি আজ থেকে আর আমি জব করব না, আর আমি তোমার সঙ্গেই সময় কাটাবো। রিঙ্কি, সত্যি কথা বলতে আমিও মনে মনে এটাই চাইছিলাম। আজ তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখে আমি অনেক খুশি। আমার জীবনে একটাই দুঃখ ছিল, আজ সেটা শেষ হয়ে গেল। আই লাভ ইউ রিঙ্কি। আই লাভ ইউ টু। আচ্ছা পলাশ, মায়ের বাড়িতে সকলের সঙ্গেও আমি অনেক খারাপ ব্যবহার করেছি, তাই লাঞ্চ করার পরে আমি তাদের সঙ্গে দেখা করতে যাব। আচ্ছা ঠিক আছে। লাঞ্চ শেষ করার পর রিঙ্কি পলাশের সঙ্গে একটি শপিং মলে পৌঁছায় এবং সেখান থেকে কয়েকটা জামা কাপড় নিয়ে মায়ের বাড়িতে আসে। রিঙ্কির মা হঠাৎ তাকে দেখে অবাক হয়ে যায়। আরে রিঙ্কি, তুই হঠাৎ জামাই বাবাজির সঙ্গে এখানে চলে এলি? আমাদেরকে খবর দিলি না কেন? আগে জানিয়ে দিলে আমরা তোদের জন্য কিছু ব্যবস্থা করে রাখতাম। ওসব কিছুর কোনো দরকার নেই মা, পলাশ এই বাড়ির জামাই, তার মানে ছেলের মতো। তাছাড়া বৌদিরা আমার জন্য অনেক খাটাখাটনি করেছে, আমি আর তাদেরকে বেশি কষ্ট দিতে চাই না। আমি বাইরে থেকে খাবার নিয়েই এসেছি, এবারে সকলে একসঙ্গে আনন্দ করে বসে খাবো। এরপর সকলে একসঙ্গে খেতে বসে এবং খেতে খেতে গল্প করতে থাকে। খেতে খেতে রিঙ্কির বড় বৌদি বলে, আরে রিঙ্কি, তুমি একদম চেঞ্জ হয়ে গেছো। বিয়ের আগে যেরকম আমাদের আদরের ছিলে, এবার তুমি সেরকম হয়ে গেছো। আমাকে ক্ষমা করে দাও বৌদি, আমি তোমাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। ওসব কথা ভেবে আর দুঃখ পেও না রিঙ্কি, আমরা তোমার কথায় কিচ্ছু মনে করিনি। আমরা শুধু এটার জন্যই অপেক্ষা করছিলাম যে কবে আমাদের ননদ নিজের ভুল বুঝতে পারবে, আবার আগের মতো ভালো হয়ে যাবে। এবার আমি বুঝতে পেরে গেছি বৌদি, যে নিজেদের পরিবার সাথে থাকলে তবেই আসল খুশি পাওয়া যায়। যদি পরিবারের লোক সঙ্গে না থাকে তাহলে বড় বাড়ি আর দামি গাড়ি থাকলেও ভালো লাগে না। তুমি কষ্ট পেও না রিঙ্কি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সারা জীবন তোমাকে হাসি খুশিতে রাখার চেষ্টা করব। আমিও তোমাকে কথা দিলাম, একজন ভালো ওয়াইফের মতো সব অবস্থাতেই তোমার আর তোমার পরিবারের পাশে থাকবো।
এরপর থেকে রিঙ্কি এবং পলাশ হাসি খুশিতে জীবন কাটাতে থাকে। বন্ধুরা, আমাদের গল্পের সিরিজ এখানে শেষ করা হলো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এরকমই আরো গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।